আমার নাম মাহমুদ। ঘটনাটি আমার সাথে আকস্মিকভাবে ঘটে। কিভাবে ঘটেছিল সেটা জেনে আপনারাও অবাক হবেন। আমি মাদ্রাসার ছাত্র। মাঝে মধ্যে ছুটিতে বাড়িতে আসি। আমার হাফেজি হতে আর কিছুদিনই বাকি ছিল। প্রায় 27 পড়া কমপ্লিট হয়ে গিয়েছে। এই বছর মাহফিলে আমার নিশ্চয়ই পাগড়ি দিয়ে দিবে। তারপর আমি মাদ্রাসা থেকে বের হয়ে ভেবেছি জেনারেল লাইনে ভর্তি হব, কারণ মাদ্রাসা লাইন আমার ভালো লাগতো না। আমার আব্বা জোর করে আমাকে মাদ্রাসা লাইনে পড়ানোর জন্য ভর্তি করেছিল, কিন্তু বাধ্য হয়ে এই পর্যন্ত পড়েছি। অনেকটা জোর জবরদস্তি করেই আমাকে মাদ্রাসা লাইনে পড়ানো হয়েছে। আমার আব্বা একজন ইমাম, সেহেতু ইমামের ছেলে হুজুর হবে সেটাই স্বাভাবিক, কিন্তু আমার এসব বিষয় ভালো লাগতো না, যার কারণে আমি মাদ্রাসায় খুব বেশি একটা থাকতাম না। ছোটবেলায় যখন আমাকে দিয়ে এসেছিল মাদ্রাসায়, তখন আমি পালিয়ে পালিয়ে চলে আসতাম এবং ক্লাস 5 পর্যন্ত আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি। তারপর আব্বা বললেন কি যে কোনো দরকার নেই হাই স্কুলে ভর্তি হবার, তোকে মাদ্রাসায় পড়তে হবে এবং হাফেজ হতে হবে। এটা আমার স্বপ্ন। আব্বা যেন স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার জীবন তো একদম ভেবাচেকা হয়ে গেছে। আর কিছুদিনই বাকি, তারপর আমি মুক্ত। শুক্রবারের দিন আমি বাড়িতে চলে আসতাম। শুক্রবার তো না, বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা বা বিকালে আমি চলে আসতাম। সাধারণত বিকালবেলায় ছুটি হতো, কিন্তু আমি শুক্রবারের দিন দুপুরবেলায় চলে আসতাম। হুজুর অনেকবার কমপ্লেন দিয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আমি চলে আসতাম। বাড়িতে আমার সাইকেল ছিল। আমি সাইকেল মাদ্রাসায় নিয়ে যেতাম না, কারণ মাদ্রাসা খুব বেশি একটা দূরে ছিল না, আমাদের গ্রামেই ছিল, সেহেতু আমি হেঁটেই চলে আসতাম। আমার আবার একটা বাজে অভ্যাস ছিল রাত্রবেলা বের হওয়া, কারণ রাত্রের আকাশ আমার কাছে খুবই ভালো লাগে। আমি বলেছি যে মাদ্রাসা লাইন আমার খুব ভালো লাগে না, আমার জেনারেল লাইন খুব ভালো লাগে এবং মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। এমনিতেই তো সুযোগ পাওয়া যায় না, মাদ্রাসা থেকে বের হবো তারপরে না সুযোগ পাবো। তো আমার অভ্যাস ছিল মাঝে মধ্যে রাত্রে খাওয়া দাওয়া শেষে জ্যোৎস্না রাতে বিশেষ করে সাইকেল নিয়ে বের হয়ে পড়া এবং আশেপাশে ঘোরাঘুরি করে আসা। অনেকের হয়তো ভয় লাগতো, কিন্তু আমার এটা ভালো লাগতো। আমি আমার বন্ধু জসিমকে বলতাম, বন্ধু চল আমরা সাইকেল নিয়ে ঘুরে আসি। জসিম মাঝে মধ্যে যেত, আবার যেত না। আমি একা একাই বেরিয়ে পড়তাম। তো এরকমই একদিন রাতের ঘটনা, যেটা কিনা আমার জীবনকে একেবারেই বদলে দিয়েছে এবং আমার জীবন এমন পরিবর্তন এসেছিল আর এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছিল যেটা শুনলে আপনার গা শিউরে উঠবে, আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। ঘটনাটি এক শুক্রবার দিবাগত রাত্রের ঘটনা। বৃহস্পতিবার দুপুরবেলায় আমি মাদ্রাসা থেকে চলে এসেছি। আব্বাজান জিজ্ঞেস করলো, কিরে তুই এখন বাড়িতে কি করিস? আমি বললাম আব্বাজান ছুটি দিয়ে দিছে, সেজন্য চলে আসছি। তখন আব্বাজান বললেন কি যে তুই আবারও চলে আসছিস, এবং আমাকে খানিকটা বকাঝকা করলেন। আমার হয়ে গেল মেজাজ খারাপ। আমি জসিমের কাছে দেখা করতে গেলাম। জসিম বলল কি যে এখন তো আমি মাঠে যাব, তোর সাথে সন্ধ্যার সময় এসে দেখা করবো না। আমি জসিমের কথা না শুনে ওর সাথে মাঠে চলে গেলাম এবং বললাম কি যে তুই তাড়াতাড়ি কাজ শেষ করবি, ভাল লাগতেছে না, বিকেলবেলা চল ক্রিকেট খেলতে যাই। স্কুলের মাঠে তো ক্রিকেট খেলে তাই না? জসিম বলল কি যে হ্যাঁ, কিন্তু কাজ আছে তো আমার, এখন ধান কাটতে হবে, ধান না কাটলে পরবর্তীতে বৃষ্টি আসলে সমস্যা আছে। আমার জসিমের কথায় মন খারাপ হয়ে গেল এবং বললাম কি যে আমি বাড়িতে আসলে শুধুমাত্র তোর সাথেই মিশি, আর তুই এরকম করিস। ও বলল কি যে কি করব, খেটে খাইতে হয়, এখন ধান না কাটলে আব্বাই দিব বকা, তুই যা একা একাই খেলতে যা, সন্ধ্যার পরে দেখা করবো না। তারপর আমি স্কুলের মাঠে খেলতে চলে গেলাম। খেলাধুলা শেষ করে সন্ধ্যা 7টার দিকে বাড়িতে আসলাম। যেহেতু এখন অক্টোবরের সময় ছিল, সেহেতু অনেকটা বেলা পার হয়ে গেছিল এবং বেলা করে আসার কারণে আব্বা আমার আবার বকা দিল। সন্ধ্যার দিকে ওই টাইমেই খাওয়া দাওয়া শেষ করে আমি বের হয়ে পড়লাম জসিমের বাড়ির দিকে। যাই দেখি জসিম বাড়িতে নাই। মেজাজটা এমন খারাপ হইল, বললাম কি যে ওর সাথে আর কথাই বলবো না, কারণ জসিম খালার বাড়িতে গেছিল নাকি। আমি ওর খালার বাড়িতে যাব সিদ্ধান্ত নিলাম। ওর খালার বাড়ি বেশি দূরে ছিল না, খালার বাড়ি থেকে নাকি কালকে আসবে। খালার বাড়িটা আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে ছিল, আর খুব বেশি দূরেও ছিল না। সোজা রাস্তা ধরে গেলে হয়তো আধা ঘন্টার মতো লাগবে যাইতে। তো আমি ভাবলাম আজকে যাই, ওর সাথে দেখা করে আসি আর ওর সাথে দফারফা করে আসি, আমার সাথে ফাইজলামি করে তাই না। তারপর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা পেরিয়ে ওর খালার বাড়িতে পৌঁছে গেলাম। আজকে জ্যোৎস্না রাত ছিল, ওকে নিয়ে আজকে সাইকেল নিয়ে বের হবই, সেহেতু ওকে আমি নিয়ে আসতে গেলাম। আমি জসিমকে বললাম কি যে চল আজকে সাইকেল নিয়ে বের হবো, তোর খালুর সাইকেল নিয়ে আই, আমরা আজকে এই নদীর ধারটায় যাব এবং ওই দিক দিয়ে ঘুরে তোর আবার দিয়ে যাবো, এখানে সমস্যা নাই, তারপর আমি চলে যাবো না। জসিম কোনো কথাবার্তা না বলে ওর খালুর সাইকেল নিয়ে বের হইল, কারণ বের হইতেই হবে, এখন বের না হইলে ওর কপালে শনি আছে। আমি এবং জসিম দুজন সাইকেল চালাতে চালাতে নদীর পাড়ে গেলাম। মধুমতি নদী আমার খুব পছন্দের জায়গা, আমাদের বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে। এদিক দিয়ে আমি মাঝে মধ্যেই আসি,
খুব মাঝে মধ্যে এখানে আসা হয় এবং আমার এসব জায়গা চষে বেড়ানো, কারণ গ্রামে ছোটবেলায় বড় হয়েছি, সেহেতু আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে এই জায়গাটা একটি। মধুমতি নদীর এই জায়গায় বিশাল বড় একটা বট গাছ আছে এবং সেই বট গাছের উপর দিয়ে যখন জ্যোৎস্না দেখা যায় এবং নদীতে জ্যোৎস্না পড়ে এত ভালো লাগে। আমি আবার জসিম দুজনে বসেছিলাম, বসে নদীর বাতাস উপভোগ করছিলাম, খুবই মজা লাগছিল। তখন রাত প্রায় 10টা 10:30 বেজে গিয়েছে। জসিম আমাকে বলল কি যে চল বাড়ি চলে যাই, কারণ হচ্ছে গিয়ে খালু যদি দেখতে পাই যে আমি তার সাইকেল নিয়ে বের হয়েছি এবং রাত্রে 10টা 11টা বাজে বাসায় ফিরতেছি, তাহলে খালু রাগ করবে। চল, খালু নিশ্চয়ই এতক্ষণে চলে আসছে, খালুর বাজারের দোকান আছে, সে 10টা 10:30টার মধ্যে চলে আসে, 10:30 তো প্রায় বেজেই গেছে, খালু আসার আগে বাড়িতে যেতে হবে। আমি বললাম তুই যে কি করিস না, তোরে দেখে আমার মেজাজ খারাপ হয় মাঝখানে, কারণ হচ্ছে তুই এমন এমন কাজ করিস, এইসব ভালো লাগে নাকি? আমার মতো হবি, বেপরোয়া, কারোর কথা শুনবি না। তখন ও বললো কি যে আমার যদি তোর মতো বাপ মা থাকতো তাহলে হয়তো আমি এরকম করতাম, আমি থাকি নানা নানির কাছে, আমার তো এরকম করা সাজে না। আমি বললাম তাহলে তুই তোর আব্বার কাজ করিস কিসের জন্য? তোর আব্বার খেতে তোর আব্বা তোর খাইতে দেয় না? তখন বললো কি যে আব্বা খাইতে দেয় না এমন না, টাকা পয়সা তো ঠিকই দেয়, ওই জন্যই আব্বার কাজ করতে হয়। এখন মা মারা যাওয়ার পরে তো আব্বার সাথে আমি থাকি না, নানা নানি আমার মানুষ করছে, সৎ মার কিরকম অত্যাচার সেটা তো তুই দেখছিসই, তাই না? আমি বললাম কি যে হ্যাঁ। তারপর জসিমের পর একটু মায়া হলো আমার, জসিমকে সাথে নিয়ে ওর খালা বাড়িতে গেলাম। যাওয়ার পরে ওর খালা যখন দেখলো ওর সাথে আমি, তখন ওর খালা আমাকে কোনোভাবেই বললো কি যে না খেয়ে যেতে দিবে না। আমি খাওয়া দাওয়া করলাম, আর কি করব। ওদের বাড়িতে আজকে মুরগি এবং পিঠা রান্না করছিল। পিঠা খাওয়া বাদ দেওয়া যাবে না, কারণ এটা আমার খুব প্রিয় জিনিস, আর এরকম অ্যাডভেঞ্চার দিতে আমার খুব ভালো লাগে। জসিমের কাছ থেকে খাওয়া দাওয়া শেষ করে আমার ওইখান থেকে বের হইতে হইতে মোটামুটি প্রায় 11টা 45 বেজে গেল। খালু বললো কি যে আজকে যাওয়ার দরকার নাই, আজকে থাইকা যাও। তখন আমি বললাম কি যে না, আজকে বাসায় চলে যেতে হবে, আব্বা যদি জানতে পারে তাহলে একদম মেরেই ফেলবে যে আমি বাইরে থাকছি, সেহেতু আমাকে যাইতেই হবে, আমি আজকে থাকতে পারবো না। আসলে এইসব ভুয়া কথা, কারণ আব্বা তো জানেই যে আমি মাঝে মধ্যে রাত বেরাত বাসায় থাকি না, কোনো বন্ধু বান্ধবের বাসায় বেড়াইতে যাই, সেহেতু আব্বার বিষয়টা ছিল হচ্ছে বাহানা। মূল কথা হচ্ছে আজকে জ্যোৎস্না রাত, ফুল পূর্ণিমা, আজকে যদি এরকম ভাবে রাতটা নষ্ট করে ফেলি তাহলে তো আর হবে না। প্রতি শুক্রবারে তো এরকম রাত আসে না, হয়তো খুব মাঝে মধ্যে আসে জ্যোৎস্না রাত। তো আমি ওইখান থেকে বের হয়ে সাইকেল নিয়ে ভাবলাম যে আশেপাশে একটু ঘুরি, তারপর একদম 12:30 বা 1টার দিকে বাড়িতে যাব। ততক্ষণে আব্বা ঘুমায়া পড়বে, আর আম্মারা বললে আম্মা নিশ্চয়ই দরজা খুলবে, আর আম্মা আমার জন্য বসে থাকবে, এটা আমি জানি, কারণ আম্মা আমাকে খুব ভালোবাসে, এক মায়ার এক সন্তান, সেহেতু ভালো তো বাসবেই। আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আমি খুব জোরে সাইকেল চালাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল, হু হু করে মৃদু বাতাস বইছিল, খুব চমৎকার একটা রজনী, মাথার উপর থালার মতো জ্যোৎস্না, এত সুন্দর রাত কেউ মিস করে, আমার কাছে এত ভালো লাগছিল। আমি রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম এবং খুব ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে আমার মনে হচ্ছিল যে এটাই তো জীবন। হঠাৎ করে লক্ষ্য করলাম আমার সাইকেলের নিচে কি যেন একটা পড়েছে এবং খুব শক্তপোক্ত এবং ভারী একটা জিনিস। আমি সাইকেলটা খুব কষ্ট করে ব্যালেন্স করলাম, কারণ গতি বেশ খানিকটা ছিল। আমি সাথে সাথে সাইকেল ব্রেক করে থামালাম, থামিয়ে দেখি পেছনের রাস্তার উপর কিছু একটা পড়ে আছে, কোনো প্রাণী হবে হয়তো, সাপ নয়তো। পরে পেছনের দিকে আমি গিয়ে দেখি কোনো কিছু একটা কোঁকড়াচ্ছে এবং তাই সে আঘাত পেয়েছে খানিকটা। আমি প্রাণীর প্রতি একটু দয়ালু বেশি, আমার খুবই মায়া হতে লাগলো। আমি সাইকেলটা রেখে দৌড়ে তার কাছে গেলাম, গিয়ে দেখি সেই স্থানে কিচ্ছু নেই এবং সেখানে আমি নিশ্চিত যে কিছু একটার উপর দিয়ে আমি উঠেছি। পরে ভাবলাম হয়তো কোনো বিড়াল টিড়াল হবে বা কোনো সাপটাপ হবে, হয়তো সামান্য আঘাত পেয়েছে, তারপর হয়তো চলে গিয়েছে আমাকে দেখে ভয় পেয়ে। আমি সেটা মনে মনে ভাবলাম। আমি ওইখান থেকে যখন সাইকেলের দিকে পেছন ফিরে তাকালাম, দেখলাম আমার সাইকেলের ঠিক বরাবর 2টা কালো বিড়াল তাকিয়ে আছে এবং জ্যোৎস্নায় সেই কালো বিড়াল দুটোকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তার গায়ে একদম মানে কালো ভাবটা একদম ছাপটা দেখা যাচ্ছে, তার চোখ দুটো একদম নীল বর্ণ এবং জল জল করতেছে। যেহেতু আলো নাই, সেহেতু আলো মারলেও সাধারণত বিড়াল বা পশু পাখিদের চোখের দিকে আলো মারলে সেটা একদম মানে জল জল করে, কিন্তু আলো মারা ছাড়াই এই বিড়ালের চোখ দুটো থেকে একদম জল জল করছিল। তো আমি ভাবলাম যে এই মাঠের মধ্যে বিড়াল কোত্থেকে আসলো, মাঠের মধ্যে সরু একটা রাস্তা। তো আমি খানিকটা ভয় পেয়ে গেলাম, ভাবলাম বন বিড়াল বা শিয়াল টিয়াল কিছু নয়তো, বা ওরকম কোনো কিছু। আমি একটু সাহস নিয়ে সামনে এগিয়ে গেলাম। সেই বিড়াল দুটো ওইখান থেকে একদমই সরছিল না এবং খানিকটা বড়, এবং কিছুক্ষণের মধ্যে সেই জায়গায় বাতাস এত জোরে বইতে লাগলো যে আমার
মানে আমি মানে কিছুক্ষণের মধ্যে ঝড় উঠে আসতে লাগলো, একদম আকাশ কালো হয়ে গেল, জ্যোৎস্না দেখা যাচ্ছিল এবং জ্যোৎস্নার উপরে মেঘ চলে আসলো, খুব কালো মেঘ। এবং এই বাতাস এত জোরে বাতাস বইছিল যে মনে হচ্ছিল যে গাছগুলো উপড়ে আমার উপর এসে পড়বে। ওইখানে সাইডে মাঠের মধ্যে তাল গাছ ছিল এবং সেই তাল গাছে এত পরিমাণ শব্দ করতেছিল, মানে তাল গাছ সাধারণত কিন্তু নড়ে না, ওই তাল গাছ পর্যন্ত মনে করেন যে দুলতেছিল এরকম ভাবে, এবং মনে হচ্ছিল যে আমার গায়ের উপর একদম আছড়ে এসে পড়বে। সেই তারপরে কিছুক্ষণ পরে আমি সাইকেলের কাছে গেলাম, আমার সাইকেল থেকে বেশ খানিকটা দূরে ছিল ওই বিড়াল দুটো, এবং আমি সাইকেলটা নিয়ে উল্টো পথে, মানে যেদিক দিয়ে আমি আসছি সেদিক দিয়েই আমি চলে গেলাম। কারণ হচ্ছে ওই বিড়াল বা ও শিয়াল টিয়ালও তো হইতে পারে, এরা দুইজন আছে, হয়তো ভিতরে আরও 4-5 জন থাকতে পারে, তারা যদি এসে হামলা করে তাহলে বিপদ হয়ে যাবে। সেহেতু আমি সাইকেলটা নিয়ে টপ গিয়ারে ফেলে আমি আমার পেছন দিকে আসা শুরু করলাম। পেছন দিক দিয়ে আমার যেতে প্রায় 2 কিলোমিটার বেশি যেতে হবে, আমি যদি সামনের দিক দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো বাড়িতে। কিন্তু আমার যেহেতু পেছন দিয়ে সামনে দিয়ে যাওয়ার জায়গা নেই, আমি পেছন দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং সাইকেলটা নিয়ে আমি খুব দ্রুত গতিতে এখান থেকে চলে আসলাম। কিছু দূর সামনে আসার পরে দেখি ওই আসমানে আর ওই মেঘটাও নেই, প্লাস ওই যে ঝড়টা, মানে যে পরিমাণ কালবৈশাখী ঝড় হলে যেরকম ঝড় হয়, এই অক্টোবরের টাইমে এত পরিমাণ বাতাস, এত পরিমাণ ঝড় আমি কোনো দিন দেখি নাই, আজকে যেটা দেখলাম। এবং আমি খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে হয়তো কিছু একটা খারাপ কিছু হবে বা কোনো বন্য পশুর শিকার হয়ে যাব, সেরকম আমি সাইকেল খুব জোরে টানছিলাম। কিন্তু আমি যত জোরে সাইকেল টানছিলাম না কেন, রাস্তা যেন শেষ হচ্ছিল না। আমি প্রায় অলমোস্ট 2 ঘন্টা ধরে সাইকেল চালাইছি, কিন্তু কোনোভাবেই আমার রাস্তা শেষ হচ্ছিল না। রাস্তা কিন্তু খুব বেশি দূরে না, এখান থেকে আমার বাড়ি হয়তো 6-7 কিলোমিটার দূরে হবে। তো 6-7 কিলোমিটার গতিতে আমি যদি অনেক গতিতেও চালাই, আমি কিন্তু টপ গিয়ারে দিয়ে চালাইছি। আমার সাইকেল কিন্তু ভালো দামি সাইকেল, টপ গিয়ারে দিয়ে চালাইলে 6-7 কিলোমিটার যেতে হয়তো 10-15 মিনিট সময় লাগবে, এরকম সময় লাগবে। তো আমি 10-15 মিনিটের জায়গায় 2 ঘন্টা আমি সাইকেল চালাইছি, আমার গা দিয়ে টপ টপ করে ঘাম পড়তেছে, তারপর আমি বাড়িতে পৌঁছালাম না। এবং আমি সেই বারবার সেই একই জায়গায় ফিরে যাচ্ছি, মানে যেখান থেকে শুরু করছিলাম সাইকেল চালানো ঠিক সেই জায়গায় ফিরে যাচ্ছি। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম, এবং ভয় পেয়ে আমি তখন সেখানে বসে পড়লাম যে এটা আমার সাথে কি হচ্ছে, এবং আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু তখন আমার বেশি বয়স ছিল না, 19-20 বছর বয়স ছিল। 19-20 বছর বয়সও কিন্তু খুব বেশি বয়স না। তো আমি অনেকটা ভয় পেয়ে তখন আমার গলা কাঁপতেছিল, বুক একদম শুকিয়ে গিয়েছিল, আশেপাশে কোথাও পানি নেই। তো হঠাৎ করে লক্ষ্য করলাম যে ওই রাস্তা দিয়ে একটা মোটর সাইকেল আসতেছে। তো রাত তখন প্রায় 1টা হবে, 1টা না 2টা, প্রায় 2টার কাছাকাছি বেঁচে গেছে। তো ওই সময় একটা রাস্তা দিয়ে মোটর সাইকেল আসতেছে। তো আমাকে মোটর সাইকেলওয়ালা রাস্তায় বসে থাকতে দেখে সে বলল কি যে কি তুই এখানে বসে আছিস কিসের জন্য। সে আমার গ্রামের একজন ছিল এবং সে হচ্ছে গিয়ে গঞ্জ থেকে বাড়িতে ফিরতেছিল। এটা হলো সদরের রাস্তা, আমাদের যে সদর রাস্তা সেই সদরের রাস্তা। তো সদর থেকে ও গ্রামে ফিরতেছিল। তো আমি বললাম কি যে একটু বসে আছে এখানে, জ্যোৎস্না দেখতেছি। তো বললো কি যে এত রাত্রেবেলা এখানে বসে আছিস, জানিস এই রাস্তা খারাপ, এই রাস্তা ভালো না। তখন সে আমাকে বললো কি যে চল আমার সাথে সাথে চল, দুজনে গল্প করতে করতে যাই। তো আমার সাইকেল তার মোটরসাইকেলের পাশাপাশি চলতেছিল। তো আমি দেখলাম কি যে আমার সাইকেল মোটামুটি টপ গিয়ারে চললে 50+ স্পিড ওঠে, 50+ স্পিডে আমি চালাচ্ছিলাম, আর তার মোটরসাইকেল আমি দেখতেছিলাম। তো 50+ স্পিডে যদি চলে 6-7 কিলোমিটার যেতে কত সময় লাগে? ম্যাক্সিমাম 15 মিনিটই লাগবে, কিন্তু আমি 2 ঘন্টা সাইকেল চালানোর পরে কেন পৌঁছালাম না, এবং ঘুরে ফিরে সেই একই জায়গায় কীভাবে আসলাম, আমার কাছে সেটাই প্রশ্ন। তারপর সেই কাকা যে ছিল সেই কাকা বাড়িতে চলে গেল এবং আমি বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে আসার পরে আমি আসলে আম্মা তখন ঘুমাই পড়ছিল এবং আমি ডাকলাম আম্মারে। তখন আব্বা উঠছে, আব্বা উঠে আমাকে যেই দেখে আমাদের ভীষণ বকলো এবং ভীষণ বকাঝকা করে আম্মা বললো কি যে থাক, বকা লাগবে না, একটাই মাত্র ছিল, এরকমভাবে বকলে পরে যদি চলে যায় তখন কি করবো আমরা। তো আম্মা সব কিছু ম্যানেজ করলো খুব ভালো মতো। ওই রাত্রে সত্যি আমি খুব ভয় পাইছিলাম। তো ঘটনা ওইখানেই থেমে থাকেনি। পরের দিন আমি ওই দিন রাত্রেবেলা আম্মা আমাকে খাইতে দিল, আমি খাইয়ে দেওয়া ঘুমায় পড়েছি। যেহেতু আমি খেয়ে আসছিলাম, এই 2 ঘন্টা কষ্ট করার পর আমার আরও খিদে লাগছিল। তো আমি খাইয়া ওই দিন রাত্রেবেলা আমি ঘুমায়া পড়লাম এবং ঘুমায় পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙলো প্রায় 10টার দিকে। আব্বা সকাল ফজরের সময় চিল্লাচিল্লি করে গেছে, কারণ আমি ঘুমাইছি 3টার দিকে। আর 1 ঘন্টা পরে ফজর আজান দিছে, চিল্লাচিল্লি করে গেছে আমি নামাজ পড়ি নাই কিসের জন্য, রাগারাগি করে সে তার কাজে চলে গেছে। তো আমি ঘুম থেকে উঠছি 10টা বাজে, কারণ আব্বা আজকে বাসায় নেই, আব্বা হয়তো কোনো একটা কাজে গেছে। তো আব্বা না আজকে ঘুমানো যাবে। তো আমি সকাল 10টা পর্যন্ত ঘুমাইলাম। ঘুমায় আমি উঠে আশেপাশে একটু খাওয়া দাওয়া করে আমি আশেপাশে আমার যে প্রতিবেশী বা বন্ধুবান্ধব ছিল তাদের সাথে একটু সাক্ষাৎ করলাম। তারপরে একটু ক্রিকেট খেললাম। খেলার পরে আমি জুম্মার নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি দুপুরবেলা এসে খেয়ে আমি হচ্ছে গিয়ে বসে আছি বারান্দায়।
তখনই হুট করে দেখলাম একটা মানে কালো মতো একটা বিড়াল, খুব কালো, একদম কালা কুচকুচি, এত কালো বিড়াল আমি কোনোদিন দেখি নাই। আমাদের চৌকাঠ পেরিয়ে ঘরের ভিতরে ঢুকলো এবং আমি আমার রুমে তখন বসেছিলাম। বিড়ালটা আমার দিকে এমনভাবে তাকায় ছিল যেন মনে হচ্ছিল যে কালকে রাত্রে যে বিড়ালটা আমি দেখছি সেই বিড়ালটা। এবং আমি বাইরের দিকে খেয়াল করলাম যে বাহিরে আম গাছের ওপর, আম গাছে আমার গাড়িতে, আমার জানালা দিয়ে আম গাছ দেখা যায় এবং সেই আম গাছের মগ ডালে দুইটা বিড়াল বসে আছে এবং সেই দুইটা বিড়াল আমার দিকে খুব করুণ দৃষ্টিতে তাকায় আছে, খুব করুণ দৃষ্টিতে, যেন আর খুব বাতাস হচ্ছে বাইরে এবং যেন আমাকে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা। মানে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমি আমার যে ঘরে যে বিড়ালটা প্রবেশ করছে সেই বিড়ালটাকে আমি এখান থেকে বের করে দিলাম এবং বের করে দিয়ে ওটা চলে গেল এবং আমি ওই ঘটনা আর কি পুরোপুরিভাবে ভুলে গেলাম। তো আমি ভাবছিলাম যে আজকে সাইকেল নিয়ে বের হবো কিনা। তো ভাবলাম কি যে সাইকেল নিয়ে বেশি দূর যাব না, এই আমাদের রাস্তার আশেপাশেই একটু ঘোরাফেরা করবো। আমাদের এখানে খালপাড় আছে, খালপাড়ে গিয়ে একটু বসবো। তো আমি সেই জন্য আমি সন্ধ্যার দিকে, আমি বেশি রাত করবো না, ভাবলাম সন্ধ্যার দিকে আমি জসিমদের গিয়ে বললাম যে দোস্ত আজকে তো চাঁদ বেশিক্ষণ থাকবে না, সন্ধ্যার পরেই উঠবে, আমরা বেশি রাত পর্যন্ত থাকবো না, চল আর 9টার দিকে চলে আসবো না, এখন যাই। তখন বাজে হয়তো 6:30 বাজে এরকম। তো আব্বা এসে আমার খোঁজাখুঁজি করছে, পাই নাই। আজকে আমার বাসায় ফিরলে খুব বাজে অবস্থা হবে সেটা আমি বুঝতে পারছি, কারণ আব্বা সন্ধ্যার পরে আসবে, আমি সন্ধ্যার আগেই বের হয়ে গেছি। তারপর জসিমকে বললাম কিছু চল, জসিম বলল কি যে এখন যাবি, চল, আচ্ছা ঠিক আছে। তারপর জসিম গেল, যাওয়ার পরে আমরা বসেছিলাম। কিছুক্ষণ বাদে জসিম বলল কি যে আমার যাইতে হবে, আমার বাড়িতে একটু কাজ আছে, তুই বসে থাক, নাহলে চল আমার সাথে। তো আমি বললাম কি যে না, আমি আরেকটু বসবো, আমি 8-9টার দিকে যাবো। এখন বাড়িতে গেলে আব্বা ভীষণ বকবে, আর আব্বা যদি একবার বকা শুরু করে মাইট ধরে শুরু করতে পারে, সেহেতু আমি 9টার আগে যাবো না। আব্বা ততক্ষণ ঘুমায় পড়বে, এসে নামাজ পড়ে এসা আব্বা শরীর অসুস্থ, তাড়াতাড়ি ঘুমায় পড়বে, দরকার হইলে 10টার দিকে যাবো, সমস্যা কি, না হলে বকাঝকা করবে। আর আজকে মাদ্রাসায়ও যাওয়ার সময় ছিল, সে মাদ্রাসায়ও যায় নাই আজকে, তাহলে আজকে আমার পুরো বোম পড়বে লম্বা একটা। তো জসিম চলে গেল, তখন বাজে হচ্ছে প্রায় 8টার মতো বাজে। আরও 1 ঘন্টা আমি এখানে বসে থাকবো, আমার এইসব খালের পাড়ে নদীর পাড়ে বসে থাকতে খুব ভালো লাগে। তো আমি তখন আবার খেয়াল করলাম, খুব ভালোভাবে খেয়াল করলাম যে আবার সেই বিড়াল দুটোকে আমি খালের ওই পাড়ে দেখলাম এবং সেই সেমভাবে দুটো বিড়াল আমার দিকে খুব করুণ দৃষ্টিতে তাকায় আছে, খুব করুণ দৃষ্টি এবং খুব বাজেভাবে আমার দিকে তাকায় আছে। তখন আবার সেই ঝড় বয়ে যেতে লাগলো এবং আমি লক্ষ্য করলাম খালের ওই পাড় থেকে, মানে আমার গলা কাঁপতেছিলাম বলতে, যে এই ঘটনাটা যখন আমি ইমরান ভাইকে পাঠাচ্ছিলাম বলতেছিলাম, আমার তখনও গলা কাঁপতেছিল। যখন ঘটছে ঘটনা তখন বিষয়টা কেমন হওয়ার কথা। তো আমি দেখলাম কি যে খালের ওই পাড় থেকে যে বিড়াল দুটো ছিল সেই বিড়াল দুটো একটা 4 পা না, 4 হাত পাওয়ালা মানুষে পরিণত হইল। মানুষটা অনেক লম্বা বলতে প্রায় 7 ফুট হবে এবং একজন 7 ফুট, একজন প্রায় 8 ফুটের কাছাকাছি আমার চোখের দেখা যেটা মনে হলো। এবং তারা নদীর উপর দিয়ে, মানে নদী তো না, খালের উপর দিয়ে হেঁটে আসতে লাগলো আমার দিকে। খালের উপর দিয়ে কীভাবে মানুষ হাইটে আসতে পারে, এবং হাইটা আমার সামনাসামনি চলে আসলো। আমি তখন ওইখান থেকে উঠে দৌড়ে পালাতে গেলাম। তো দেখলাম কি যে তারা দুজন আমার সামনে, যে দুজন খালের উপর দিয়ে একদম আমার পিছনে ছিল, সে মুহূর্তের মধ্যে আমার সামনে কীভাবে আসলে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেলাম এবং ভয় পেয়ে অনেক জোরে চিৎকার দিলাম, আমার গায়ের লোম দাঁড়ায় গেছিলো। মানে এত জোরে চিৎকার দিছি যে আশেপাশের মানুষজন শোনার কথা, কিন্তু কেউ আমার কথা শোনে নাই। তখন সচরাচর এত সকাল সকাল কেউ ঘুমায়ও না, তখন বাজে 8টা 8:30 হবে। আর এদিক দিয়ে মানুষজন যাতায়াত করে কিন্তু খুব একটা করে না, খালের ওই পাড়ে বাড়ি ছিল, কিন্তু তারা আমার চিৎকার শোনে না। এটা আমি যে কি পরিমাণ ভয় পাইছি এদেরকে দেখে। এবং তারা কি করলো, একজন আমার এক হাত ধরলো, আরেকজন আমার আরেক হাত ধরলো এবং তাদের চেহারা দেখা যাচ্ছিল না, শুধুমাত্র চেহারার ভেতর থেকে চোখ দুটো দেখা যাচ্ছিল, জলজল করতেছিল। এবং আমাকে ধরেই মারধর শুরু করলো, প্রচণ্ড পরিমাণ মারধর শুরু করলো। এবং মারধর করার পরে আমি প্রায়, আমার নাক ফেটে রক্ত বের হচ্ছিল এবং আমি প্রায় অজ্ঞান হয়ে যাবার কাতারে ছিলাম। তারপর আমার মধ্যে একটা ডিজি ভাব চলে আসলো, মানে এরকম মাথা চক্কর দিচ্ছিল, এরকম একটা অবস্থা। এরপর আমার আর কিছু মনে নাই, মানে এতটুকু মনে আসছে যে তারা আমাকে তুলে কোনো একটা জায়গায় কিছুর মধ্যে একটা ফেললো এবং সেই জিনিসটা চলা শুরু করলো, সেটা গাড়ি না কি আমি জানি না, সেই জিনিসটা চলা শুরু করলো। এবং কিছুক্ষণ পরে আমি জ্ঞান হারালাম, আমার আর মনে নাই আমি কি করছি, আমার আর মনে নাই। এর পরবর্তীতে আমার জ্ঞান যখন ফিরলো, আমার শরীর প্রচণ্ড ব্যথা এবং আমি এতক্ষণ অজ্ঞান ছিলাম। এবং অজ্ঞান থাকার পর আমি যখন চোখ খুললাম তখন দেখলাম কি যে আমি একটা স্যাঁতসেঁতে ঘরের মধ্যে শুয়ে আছি এবং সেই স্যাঁতসেঁতে ঘরের মধ্যে আমার
মানে কেমন যেন একটা জায়গা, সেই জায়গাটা আমি আমি আদৌ চিনি কিনা আমি জানি না, খুবই স্যাঁতস্যাঁতে জায়গা এবং পাথরের ঘরের মতো একটা জায়গা এবং কারাগারের মতো একটা সেলের মতো একটা জায়গা, সেই জায়গার মধ্যে আমাদের শোয়া রাখছে এবং আমি খুব খুব ভয় পেয়ে গেছিলাম, খুবই ভয় পেয়ে গেছিলাম, মানে এত ভয় আমি আমার জীবনে কোনো দিন পাই নাই। আমার কাছে এত পরিমাণ খারাপ লাগতেছিল যে আমি বলে বোঝাতে পারবো না। তারপরে অনেক ক্ষুধা লাগতেছিল এবং শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথা ছিল। এই পরিমাণ ব্যথা নিয়ে আমি সেইখানে বসেছিলাম এবং বসে আমি যখন উঠে বসলাম তখন বাইরে থেকে আমি কাউরেই দেখতে পাচ্ছিলাম না এবং আশেপাশে কয়েকজনের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছিলাম এবং চিৎকারের শব্দ শুনে আমার নিজেরই ভয় লাগতেছিল যে আমি এখন কোথায় আসি, ওরা দুজন কারা ছিল এবং আমাকে কোথায় নিয়ে আসছে, আমাকে মারতেছে কিসের জন্য। আমার আসলে কোনো কিছুই মাথায় ঢুকতেছিল না, আমার এত পরিমাণ ভয় লাগতেছিল ওইসব দেখে যে মাথায় ঢোকারই কথা না। কারণ হচ্ছে আমি কি করছি যে আমাকে এরকমভাবে মারধর করলো এবং আমাকে এইভাবে এখানে নিয়ে আসছে। সব মিলাই আমার আমার এত বেশি ভয় লাগতে শুরু করলো যে আমার ভয়ের চোটে একদম ব্যথার চোটে জ্বর চলে আসলো। ওই দিন রাত্রেবেলা আমি আশেপাশে কাউকে দেখলাম না যে কার কাছে জিজ্ঞেস করবো, অনেক চিৎকার করলাম যে আমি কোথায় আসি, আমাকে কেউ এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না, আমার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগছে, আমার শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথা, আমার জ্বর আসতেছে, কেউ আমাকে একটু ওষুধ দাও। আমার খুবই ভয় লাগতে শুরু করলো সেখানে এবং আমি সেখানে চুপচাপ বসেছিলাম। ওরকমভাবে এক কোনায় খুবই স্যাঁতস্যাঁতে পরিবেশ, একটা বাজে গন্ধ আসতেছিল। কিছুক্ষণ পরে আমার যখন ভালো একটা রাত হলো, মানে খুব গভীর রাত, জ্যোৎস্না তখন বাইরে দেখতেছিলাম আমি, তার মানে বুঝতে পারলাম যে কোনো একটা জায়গা আমাকে আটকায় রাখছে এবং মারধর করছে আমাকে খুব। তারপর আমি যখন ওইখান থেকে কিছুক্ষণ পরে, মানে ওইটার কিছুক্ষণ পরে আমি ঘুম থেকে উঠলাম, মাঝখানে অনেক সময় পার হয়ে গেছে এবং আমার শরীর জ্বরে ভাজা পড়া হচ্ছিল। তো কিছুক্ষণ পরে একটা লোক আসলো, লোকটার গায়ে পরনে একটা ছালার মতো একটা চট এরকম টাইপের কিছু একটা, তার হাত দুটো ভীষণ লম্বা এবং তার হাতে একটা থালা ছিল এবং তার পেছনে আরও 3-4 জন লোক ছিল, তার হাতে অনেকগুলো থালা। তো সেই থালা ভর্তি আমাকে কিছু খাবার দিয়ে গেল। সেই খাবারের মধ্যে কিছু খাবার ছিল খুবই জঘন্য খাবার, একদম কাঁচা খাবার, এই খাবারগুলো আসলে খাওয়া যায় না। এবং দেখলাম সেখানে কিছু মিষ্ট বস্তু ছিল, খুবই মিষ্টি জিনিস ছিল এবং সেই মিষ্টি বস্তুটা আমাকে হচ্ছে গিয়ে আমার ওইটা আমি খেলাম একটু, কারণ আমার তখন জ্বর ছিল, বেশ খানিকটা জ্বর থাকার পর আমি তাকে বললাম কি যে এইসব খাবার কি খাওয়া যায় নাকি, আমাকে একটু ভাত দাও, আমি ভাত খাবো। তখন সে কি একটা ভাষায় তারা কথা বলা করতেছিল এবং খুব প্রচণ্ড উচ্চস্বরে আমাকে বললো কি যে চুপ থাক, এক থাবড়া দাঁত খুলে ফেলবে একদম, এরকম একটা কথা বললো। আমি বাংলা ভাষায় বুঝতে পারলাম, তাদের একটু আগে কি ভাষায় কথা বলতেছিলাম আমি বুঝলাম না। তো আমি বললাম কি যে আমি কোথায় আছি আর আমাকে এইভাবে আটকায় রাখছে কিসের জন্য। তখন সে আবার বললো কি যে চুপ থাক, নাহলে থাবড়ায় দাঁত ফেলে দেবে একদম, তুই যখন জীবিত আছিস সেটা তো সাত কপালের ভাগ্য। তখন আমি বললাম কি যে কেন, আমি কি করছি, আমাকে এখানে নিয়ে আসছেন, আমার প্রচণ্ড পরিমাণ জ্বর, আমাকে একটু ওষুধ দেন না, পায় না দেন আমারে। তখন সেই লোকটা বললো কি যে বললাম না চুপ থাক, খাইলে খা, না খাইলে মরে যা, তোর তো এখন জীবিত থাকার কথা না, তুই তো এখন মরে যাবি, তোর জীবিত রাখছে, তোর বিচার কার্য হবে, তারপরে তোর কি করবে সেটা আমাদের সর্দার বলবে, মানে হচ্ছে গিয়ে ওইখানে কোনো একটা সর্দার আছে, সেই সর্দার বলবে যে আমি কি হব, বাঁচবো নাকি মরবো, এরকম কিছু। আমি বুঝতেই পারতেছিলাম যে আমি অপরাধটা কি করছি যে আমাকে এখানে নিয়ে আসছে। তো আমার ওইখানে একজন ভালো লোক ছিল, সেই ভালো লোকটা ওরা চলে যাওয়ার পরে ভালো লোকটা আমাকে বললো কি যে তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি ওষুধ দিয়ে যাচ্ছি, তুমি ঠিক হয়ে যাবা, আর এই খাবারগুলো খেয়ে নাও। সে আমাকে কিছু ভাত জাতীয় কিছু খাবার দিল, তবে সেটা ভাত না, একটু গোল গোল দানা এবং তার সাথে কিছুর একটা তরকারি ছিল, কিসের মাংস ছিল আমি জানি না, মাংসের তরকারি, এবং সে আমাকে দিল, আমি খেয়ে নিলাম। তখন জ্বরটা পড়ে গেছিলো অনেকটা। ওই লোকটা যখন আমাকে একটা ওষুধ আইনা দিল, ওষুধ আসলে জিনিসটা ওষুধ ছিল না কিনা আমি জানি না, আমি অন্ধকারে দেখি নাই খুব একটা, মানে দেখা যাচ্ছিলো, তবে ওষুধ না যেটা আমি খুব ভালোভাবে টের পেয়েছিলাম। এবং সে আমাকে একটু পানি দিয়ে গেল, একটা মশকে করে পানি দেওয়ার পরে আমি সেই ওষুধটা খেলাম। খাওয়ার পরে আমার শরীরটা কিছুটা সুস্থ হলো। তারপর আমি সেই খাবার কিছুটা রেখে দিয়েছিলাম, কারণ খাবার খেতে পারতেছিলাম না, এবং আমি খানিকটা সুস্থ হলাম। এবং সেই একটা ওষুধ খাওয়ার পরেই আমার জ্বর একদম নেমে গেল এবং আমার শরীরে যতখানি ব্যথা ছিল সব ব্যথা আমার নেমে গেল। এবং পরের দিন যখন সকাল হলো, সকাল বলতে দুপুর বিকেল যখন পার হয় তখন এরা আসে। সারাদিন এদের কোনো খোঁজ থাকে না, কেউ থাকে না সারাদিন, কোথায় মানে এদের খুঁজেও পাওয়া যায় না সারাদিনে কোথাও। তো আমি যখন একটু সন্ধ্যা হওয়ার আগে, মানে বিকাল দুপুর পার হইতে সূর্য যখন মাথার একদম ঢলে পড়ে পশ্চিম কোণে, তখন তারা আসে এবং এসে 3 বেলা খাবার দিয়ে যায় একসাথে, এবং খাবারগুলো নষ্ট হয় না। এবং ওই লোকটাই আমাকে খাবার দিয়ে যেত এবং লোকটা আমাকে খুব স্নেহ করে। তো আমি মাঝে মধ্যে অবসর সময় যেটা করতাম, আমি কোরআন শরীফ তিলাওয়াত করতাম এখানে বসে এবং এগুলোই করতাম। তো এরপরে আমার
3 দিন ওইখানে ওরকমভাবে কাটে। 3 দিন আমি গুনে রাখছিলাম, 3 দিন ওরকমভাবে কাটে এবং ওইখানে কেন আছি আমি সেটাও জানি না। 3 দিন পরে আমাকে হচ্ছে গিয়ে ওইখান থেকে বের করে এবং বের করে 2জন লোক আমাকে টানতে টানতে এখান থেকে নিয়ে যায়। যেহেতু আমার হাতে পায়ে কেউ ধরে না এতদিন, সেহেতু আমার ব্যথা টের পাই নাই। ব্যথা অনেকটা ছিল এবং আমার ঠোঁট কেটে গেছিলো, নাক ফেটে গেছিলো, ওইখানেও ব্যথা করতেছিল। তো আমাকে টেনে নিয়ে যাওয়া হলো। টেনে নিয়ে যাওয়ার পরে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যে জায়গায় প্রচণ্ড পরিমাণ অনেক মানুষ এবং সবাই একই রকমের জামা পরা এবং তাদের চেহারা এবার আমি স্পষ্ট দেখতে পেলাম যে তাদের চেহারা স্বাভাবিক কোনো মানুষের মতো না, একটু ভিন্ন রকমের। নাকগুলো অনেক বড় বড়, চোখ দুটো একদম ড্যাবরা, হাতগুলো কেমন যেন এবং খুবই নোংরা তাদের দেখতে লাগছিল, খুবই নোংরা। তখন বুঝতে পারলাম যে এটা সাধারণ জনগণ, সাধারণ মানুষেরা। এরপরে আমাকে হচ্ছে কি একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, যে জায়গাটা একটা বক্সের মতো একটা জায়গা। সেই জায়গায় আমাকে বসানো হলো এবং বসানোর পরে মানে হাঁটু গেড়ে বসানো হলো, কোনো ডিগনিটি নেই, কোনো সম্মান নাই, এরকমভাবে বসানো হলো। আমি ততক্ষণ জানতাম না যে আমি অপরাধটা কী করছি। এবং কিছুক্ষণ পরে দেখলাম ওইখানে বিশাল বড় একটা সিংহাসন আছে এবং সেই সিংহাসনের উপর এসে যে লোকটা বসলো, সেই লোকটার উচ্চতা প্রায় 8 ফুট 8.5 ফুট হবে, ওই 2জন লোকের মতো, যে 2জন লোক আমাকে নিতে আসছিল। এবং তার পাশে দেখলাম কি যে আরেকটা সিট খালি, সেই সিটের মধ্যে একটা মেয়ে এসে বসলো। সেই মেয়েটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে একটা রথের মতো একটা কিছুটা চড়ে আসলো এবং সেখানে বসার পরে তার হাতে দেখলাম কি যে হাত হচ্ছে বাঁধা, এরকম তার যেরকমভাবে হাত ভেঙে গেলে বাঁধে ওইরকমভাবে হাত বাঁধা এবং সে ওইখানে বসে আছে। এবং আমার তার প্রতি যখন আমার চোখ গেল, মানে আমি একদম দেখে পুরোপুরি অবাক হয়ে গেলাম। এবং তার মুখ একটা সাদা পর্দা দিয়ে নাকাব করা ছিল এবং সেই নাকাবের মধ্যে থেকেই আমি দেখতে পাচ্ছিলাম তাকে। মানে আমি জাস্ট তখন কল্পনায় ডুবে যাচ্ছিলাম এবং হারায় যাচ্ছিলাম। কারণ হচ্ছে কি, এত সুন্দর মেয়ে মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি না। আমি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারি না যে মেয়ে মানুষ এত সুন্দর হইতে পারে। মানে এমন আছে না যে চোখ পড়ার সাথে সাথেই তার প্রতি একটা মায়া মোহ কাজ করা শুরু করে, সেরকম একটা জিনিস আমি দেখতে পেলাম। এবং আমার জাস্ট সেখানেই আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এত সুন্দর, মানে তার দিকে তাকানো যাচ্ছিল না, যেরকম সূর্যের দিকে যেরকম তাকানো যায় না, তার দিকে ওরকম তাকানো যাচ্ছিল না। খুব সুন্দর একটা সাদা রঙের লেবাস সে পরেছিল, একটা জামা পরেছিল এবং তার জামার ভিতরে মণিমুক্তা দিয়ে মনে হয় সাজানো, কারণ চকচক করতেছিল দূর থেকে। এবং একজন লোক আসলো, লোক আসার পরে সেখানে বসার পরে সমস্ত জনতা একদম চুপ হয়ে গেল, একদম শান্ত হয়ে গেল। এবং তারা ওইখানে 2জন লোক ছিল, সেই 2জন লোক কিছু একটা বলা বলি করতেছিল এবং আমার দিকে ইঙ্গিত ইশারা করে বলতেছিল। প্রচুর পরিমাণে ভয় লাগতে শুরু করলো এসব দেখে এবং খুবই খারাপ লাগছিল। কারণ হচ্ছে গিয়ে আমি কি অপরাধ করেছি সেটা আমি জানি না, আমার শরীরও প্রচণ্ড পরিমাণ খারাপ ছিল। তবে ওই মেয়েটাকে দেখার পরে আমার এত বেশি ভালো লাগতে শুরু করলো। এরপরে তারা বলল, আমার কাছে প্রশ্ন করলো এবং প্রশ্ন করার পরে আমি সর্বপ্রথম কি ভাষা প্রশ্ন করলো আমি বুঝলাম না। আমি আমার তরফ থেকে বললাম কি যে আমি এখানে কিসের জন্য এবং আমি এখানে কেন আছি, এখানে আমি কি, আমার অপরাধ কি, আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে, তাই কোথায় আছি। তখন তারা কানাকানি করতে লাগলো, এখানে 2জন লোক ছিল, তারা কানাকানি করতে লাগলো এবং বললো কি যে ওকে বোঝাও, ওকে কেন এখানে আনা হয়েছে, অপরাধী তো জানতে হবে সে কি করছে। এরপর সেখান থেকে একজন লোক বাংলায় আমার সাথে কথা বললো এবং বললো কি যে এই মেয়েটার হাত দেখতে পারতেছো। আমি বললাম কি যে হ্যাঁ, হাতটা মনে হয় ভেঙে গেছে। তখন ওই লোকটা বললো কি যে এই কাজ তুমি করছো, এটা তুমি জানো না, তুমি কি করছো। আমি বললাম কি যে আমি কিভাবে করলাম, আরে এই মেয়েটাকে আমি কিভাবে আমার হাত ভাঙলাম, আমি তো জানি না, সত্যি আমি জানি না, খোদার কসম বলতেছে আমি জানি না। তখন সেই লোকটা বললো কি যে তোমার ধর্ম কি। আমি বললাম কি যে মুসলিম, ইসলাম ধর্ম, আমি একজন মাদ্রাসার ছেলে এবং আমি কোরআনের হাফিজ পড়তেছি, আমার 28 পারা হয়ে গেছে। এই কথা বলার পরে তারা হচ্ছে কি আমার প্রতি একটু মানে হঠাৎ করে তাদের চেঞ্জ হয়ে গেল, একটু সহানুভূতিশীল হলো আমার প্রতি এবং সহানুভূতিটা দেখাতে শুরু করলো এবং বললো কি যে তুমি কোরআনের হাফেজ। তখন থেকে একটু সম্মান দেওয়া শুরু করলো এবং বললো কি যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বলতেছি তুমি কি করছো। তোমার মনে আছে গত 5 দিন আগে তুমি রাত্রেবেলা সাইকেল চালাতে যাচ্ছিলা। আমি বললাম কি যে হ্যাঁ, আমার তো মনে আছে। তখন সেই লোকটা বললো কি যে তাহলে নিশ্চয়ই তোমার মনে থাকবে যে তুমি একটা কিছুর উপর দিয়ে সাইকেল তুলে দিছিলা। তখন আমি বললাম কি যে আসলে আমি জানি না, আমি তো সাইকেল রাস্তার উপর দিয়ে চালাচ্ছিলাম, আমার ফোকাস ছিল সামনের দিকে, কিসের উপর দিয়ে উঠেছি আমি জানি না, সত্যি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তখন ওই লোকটা বললো কি যে তুমি সেদিন যে অপরাধটা করছো, এই অপরাধের শাস্তিস্বরূপ তোমাকে এরা মৃত্যুদণ্ড দিতে চায়। এই কথা শোনার পরে আমার একদম আমি কি বলবো, আমার পুরো গা শিরে উঠলাম। বললাম কি যে মৃত্যুদণ্ড,
আমি আমি কি এমন অপরাধ করছি যে আমাকে মৃত্যুদণ্ড দিতে হবে? আমাকে এরকমভাবে এখানে নিয়ে আসছে, মারধর করছে, আমার শরীর প্রচণ্ড পরিমাণ খারাপ। তখন সেই লোকটা বললো কি যে তুমি এই যে মেয়েটা দেখতেছো, এই মেয়ের উপর দিয়ে সাইকেল চালাই দিছো এবং তার হাত ভেঙে ফেলছো। আমি বললাম কি যে আমি এই মেয়ের উপর দিয়ে কবে আমি সাইকেল চালাইলাম আর কবে আমি তার হাত ভেঙে দিলাম? আমি তো কিছুই জানি না। তখন সেই লোকটা আমাকে খোলামেলাভাবে সব বলতে লাগলো। বললো কি যে সেদিন রাত্রেবেলা তুমি যখন ওদিকে যাচ্ছিলা, তখন এই মেয়ে এবং তার যে রক্ষী বহর ছিল, তখন এই মেয়ে মাঝে মধ্যে রাত্রেবেলা জ্যোৎস্না রাতে বের হয় ওই দিক দিয়ে এবং বের হয়ে ঘোরাফেরা করে। তো তুমি সেদিন যখন যাচ্ছিলে, ওই মেয়েটা হচ্ছে গিয়ে তখন সাপের বেশ ধরে ওই দিক দিয়ে যাচ্ছিল এবং যাওয়ার পরে তো মানে সাপের বেশ ধরে না, তারা জিনের বেশ ধরেই যাচ্ছিল এবং যখন তোমাকে দেখে তখন তারা সাপের বেশ ধরে দিক দিয়ে চলাফেরা করে, চলাচল করছিল এবং রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিল যখন মানুষ দেখে আর কি। তো তখন তুমি তার গায়ের উপর দিয়ে তোমার সাইকেলটা উঠাইয়া দিছো। তো আমি তখন আমার গায়ের মধ্যে দিয়ে মানে আমার পুরো শরীরে শিউরে উঠলো এবং আমার পুরো শরীরে পশম দাঁড়িয়ে গেলাম। বললাম কি যে কি জিন এরকম আমার এরকম এরকম হইতে লাগলো। আমি বললাম কি যে আমি তো জিনের ব্যাপারে শুধুমাত্র কোরআন শরীফ পড়ছি, মানুষের ব্যাপারে মানুষের কাছে শুনছি, এরকমভাবে আমার গলা কাঁপতেছিল, আমার গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। এবং সেই লোকটা বললো কি যে হ্যাঁ, তুমি একটা জিনকে আহত করেছো এবং এটা কোনো সাধারণ জিন না, এটা হচ্ছে গিয়ে আমাদের সর্দারের মেয়ে, মানে হচ্ছে গিয়ে আমাদের যে তালুক আছে সেই তালুকের সর্দারের মেয়ে। তুমি যদি কোনো সাধারণ জিনের উপর দিয়েও সাইকেল চালাইতা তাহলে হয়তো তোমাকে এরকমভাবে তুলে নিয়ে আসতো না, কিন্তু তুমি যার উপর দিয়ে সাইকেল চালাইছো তার জীবন ঝুঁকি ছিল এবং তার শাস্তি স্বরূপ সবাই চাই যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে তোমার যেন মৃত্যুদণ্ড না হয়, তোমার জন্য কারাগার হয়, জেল হয় এবং জেল হওয়ার পরে তুমি তোমার বাড়িতে তুমি সুস্থ সবলভাবে ফিরে যেতে পারো। তুমি যদি আমাদের ভুলটা স্বীকার করো নিজের ইচ্ছায়, আর যদি ভুল স্বীকার না করো তাহলে কিন্তু তোমাকে মৃত্যুদণ্ড দিতেই হবে আমাকে, এবং আমাদেরকে সবাইকে বিচার কার্য কমপ্লিট করতে হবে। তো এই কথা শোনার পরে আমি খুব বেশি ভয় পেয়ে যাই, আমি কান্নাকাটি করতে শুরু করি, পাগলের মতো কান্নাকাটি করতে শুরু করি। আমি এর পা ধরতেছিলাম, ওর পা ধরতেছিলাম এবং আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছিলাম যে আমি জিনেদের দেশে চলে আসছি এবং জিনেরা আমাকে ধরে নিয়ে আসছে। আসলে আমার এত বেশি ভয় আমি আমার জীবনে কোনোদিন পাই নাই। আমি প্রচণ্ড পরিমাণে সাহসী ছেলে ছিলাম, কিন্তু ওই দিন এত বেশি পরিমাণ ভয় পেয়ে গেছি যে আমার চোখ দিয়ে একদম গলগল করে পানি পড়তেছিল। এবং তখন সেই লোক দুটো বললো কি যে একে এখান থেকে নিয়ে যাও, না হলে কিন্তু সমস্যা আছে, এ তো একদম ভেঙে পড়ছে, একে নিয়ে যাও, এর বিচার কার্য আগামী দিন হবে। এবং তখন দুজন লোক আমাকে টানা হিস্টা করে সেখান থেকে নিয়ে আমাকে সেই আগের জায়গায় ফেলে দিল এবং সেখানেই আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপরে আমার আর কিছু মনে নাই এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি প্রায় 18 ঘন্টার মতো অজ্ঞান ছিলাম এবং এটা আমার হাতে যে ঘড়ি ছিল সেই ঘড়িটা দেখে আমি বুঝতে পারলাম, আমি হাতে ঘড়ি পরতাম, আমার হাতে ঘড়িটা ছিল, ওটা ঘড়িটা খুলে নেয় নাই, ঘড়ি দেখে আমি বুঝতে পারলাম। এবং আমার চোখ যখন খুললো তখন আমি প্রচণ্ড পরিমাণ ক্ষুধার্ত, আমার হাতে পায়ে ব্যথা, আমাকে মনে হয় আবার মারছে এরকম একটা কিছু, কারণ আমি ব্যথা অনুভব করতেছিলাম। তো আমি যখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমাকে তখন তারা আবার সেই একই জায়গায় নিয়ে গেল। একই জায়গায় নিয়ে যাওয়ার পরে আমাকে আবার বিচার কার্য শুরু হলো, সেরকম সেমভাবে ওরকমভাবে সবাই আসলো এবং আমার বিচার কার্য আবার শুরু হলো এবং বললো কি যে কী করা যায়। তখন আমি একটু সাহস পাইলাম মনে। ওইখানে ওই একজন লোক ছিল, ভদ্রলোক ছিল, মুরব্বী একজন লোক ছিল, তার মুখে লম্বা দাড়ি ছিল এবং তারা কি একটা কথা বলা করতেছিল এবং আমার কাছে আবার জিজ্ঞেস করলো, তুমি কি ভুল স্বীকার করতেছো? ভুল যদি স্বীকার করো তাহলে তোমার শাস্তি কম হবে। এবং সেই মুরব্বী লোকটাও আমাকে বললো কি যে ভুল স্বীকার করো, আর বলো কি যে হ্যাঁ আমি অপরাধ করছি, আমি তাকে আহত করছি। এবং আমি তখন চিৎকার দিয়ে বলতে লাগলাম যে আমি কোনো ভুল করি নাই, আমি কোনো কিছু করি নাই। কারণ হচ্ছে গিয়ে আমি আমার রাস্তা দিয়ে ঠিকই যাচ্ছিলাম, তারা আমার রাস্তায় কিসের জন্য আসলো? আমি এরকমভাবে সাহস নিয়ে তখন বললাম, কারণ আমার এখানে এসে অনেকখানি সাহস হয়ে গেছে, প্রায় সপ্তাহ বা 8-9 দিনের উপর আমি এখানে আসি। এবং আমি যখন জানতে পারছি যে আমি জিনের দেশে আছি, এখানে ভয় হারালে চলবে না। আমি সবসময় পড়েছি, কোরআন শরীফে পড়েছি, এবং জিন জাতিদের বুদ্ধি আমাদের থেকে প্রচণ্ড পরিমাণ কম এবং আমরা চাইলে জিন জাতিদেরকে বুদ্ধি দিয়ে হারাতে পারি, তাদের হয়তো ক্ষমতা আছে কিন্তু আমাদের বুদ্ধি আছে। এবং আমি তখন অনেক সাহস সঞ্চয় করলাম এবং বললাম যে আমি তো এটা ইচ্ছা করে করিনি, কারণ হচ্ছে গিয়ে সে আমার রাস্তায় এসেছে এবং সে আমার রাস্তায় এসে আমার সাইকেলের নিচে পড়েছে, আমি তো যাবোই এদিক দিয়ে, তাই না? আমার রাস্তা, আমাদের এরকমভাবে যাওয়ার নির্দেশ আছে, এমন তো না যে আমি তাকে ইচ্ছা করে করেছি, তার সাথে আমি ইচ্ছা করে কিছু করিনি। এবং
এরকম করে বলার পরে তারা আমার উপরে সবাই ক্ষেপে যায় এবং বলে কি যে সবাই মানে তাদের কি একটা ভাষায় তারা বলাবলি করতেছিল। তো আমি সেটা শুনে অনেকটা ক্ষেপে যাই। তারা ক্ষেপে যাওয়ার পরে তারপর সবাই বলে কি সাবধান হও। সেই লোকটা, বড় যে লোকটা, যে সর্দার ছিল, সেই সর্দার যখন হাত রাখলো, হাত উঁচু করলো আর কি, তখন সবাই থেমে গেল এবং বললো কি যে বলো এরপরে কি বলবা। সেও বাংলা ভাষায় তখন আমার সাথে কথা বললো। আমি জাস্ট একটা জিনিস বুঝতে পারতেছিলাম যে এরা বাংলা ভাষা কীভাবে বোঝে বা আমার ভাষা কীভাবে এরা বোঝে, আমার মাথায় কিছুই ঢুকতেছিল না। এরপরে আমি বললাম কি যে হুজুর, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি আপনাকে কোরআনের ভাষায় আমি আপনাকে বোঝাতে পারি যে কোনো একটা জিনিস যদি ভুল করে করা হয় তাহলে সেটা ভুল না, আর যদি কোনো একটা জিনিস ইচ্ছাকৃতভাবে করা হয় তাহলে সেটা ভুল। তারপর ওইখানে যে মুরব্বী লোকটা ছিল সেও তাদের ভাষায় কীভাবে বুঝিয়ে বলল তাকে। এবং এখানে যত জিন ছিল তারা সবাই মুসলিম এবং আল্লাহর ইবাদত করে। এবং যখন জানতে পারলো যে আমি মাদ্রাসা ছিলাম, আমার সম্পর্কে খোঁজখবর করেছে। খোঁজখবর করার পরে জানতে পেরেছে যে হ্যাঁ আমি ভালো ছেলে। এবং পরবর্তীতে তারা বলল কি যে না, একে ছাড়া যাবে না। এবং আমাকে বললো কি যে তোমাকে তো এখানে 2 বছর থাকতেই হবে, কারণ হচ্ছে কি তুমি আমাদের যে রাজকন্যা ছিল, রাজকুমারী ছিল, সেই জিনের উপর হামলা করেছো, এটা তোমাকে শাস্তি স্বরূপ ভোগ করতেই হবে। এবং তারা আমাকে সেখানে বললো কি যে তোমাকে তাও মিনিমাম 2 বছর আমাদের এখানে জেলে থাকতে হবে, না হলে তুমি এই ভুল আবার করবা। এটা কিসের জন্য করলো জানি না। এরপরে ওই মুরব্বী লোকটা ওই জিনেদের সাথে কথা বললো এবং কথা বলার পরে তারা কি বললো এবং বললো কি যে তোমাকে এখানে মিনিমাম 6 মাস থাকতে হবে এবং এই 6 মাস আমি খুব কষ্ট করে ম্যানেজ করছি, তুমি কষ্ট করে এখানে 6 মাস থাকো এবং 6 মাস থাকার পরে তারা তোমাকে এমনিতেই দিয়ে আসবে। তুমি দয়া করে কিছু করো না, কোনো কথা বলো না, দয়া করে কোনো কথা বলো না, তাহলে কিন্তু এটা তোমাকে মেরে ফেলবে। প্রথমে তো এটা তোমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল, ওইখানেই মেরে ফেলবে যখন তুমি খাল পাড়ে বসেছিলা। আমি তখন সেখানে ছিলাম, আমি একমাত্র নিষেধ করছিলাম বলে তোমাকে এখানে নিয়ে আসছি, কারণ তোমাকে দেখে খুব ভালো লাগছে। তোমার পরিবার সম্পর্কে আমি খোঁজ করেছি, তোমার বাবা খুবই ভালো মানুষ এবং তুমিও নিশ্চয়ই খুব ভালো মানুষ, তুমি ইচ্ছা করে কিছু করো নাই। এবং আমি এটাই বোঝাইছি সবসময়, আমি তোমার জীবনটা রক্ষা করার চেষ্টা করছি, সেটা কিছু বলো না। তো আমার আর তো কোনো উপায় ছিল না, কারণ এখান থেকে যাওয়ার আমার কোনো উপায় নাই। আমি সেই লোকটাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন, তবে আমি ভুল স্বীকার করতে পারতেছি না, কারণ হচ্ছে আমি এটা ইচ্ছা করে করিনি, এটা আমার হয়তো হয়ে গেছে। এরপরে বললো কি যে আচ্ছা ঠিক আছে, তোমাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হলো এবং তুমি 6 মাস কারাগারে থাকবা। এরপর আমাকে কারাগারে শিফট করা হলো এবং আমি প্রথম যেখানে ছিলাম সেখান থেকে আমাকে আরেকটা উন্নত জায়গায় নিয়ে যাওয়া হলো। সেই জায়গা থেকে পেছনে বড় পাহাড় দেখা যায়, অনেক বড় পাহাড় দেখা যায় এবং সেই পাহাড় দেখেই আমার দিন কাটতো। পিছনে খুব প্রাকৃতিক পরিবেশ ছিল এবং অনেক উঁচু একটা জায়গায়, প্রায় 8-9 তলা উঁচু একটা জায়গায় আমাকে রাখা হলো। 2 দিন পরে আমাকে যখন রাখা হলো, 2 দিন পরে আমি শুনতে পারলাম একটা আওয়াজ আসতেছে আমার সেলের দিকে এবং আওয়াজ আসার পরে আমার কাছে 2জন জিন আসলো এবং সেই 2জন জিন এসে বললো কি যে রাজকুমারী আসছে তোমার সাথে কথা বলতে, চুপ করে থাকবা, রাজকুমারীর সাথে কোনো কথা বলবা না এবং তার কাছে ক্ষমা চাইবা, ঠিক আছে? রাজকুমারী তোমাকে দেখতে আসছে। এবং রাজকুমারী যখন আমার কাছে আসলো এবং আমার থেকে প্রায় 2 হাত দূরে দাঁড়িয়েছিল, আমি তার দিকে তাকিয়ে মানে আমি জাস্ট মাতাল হয়ে যাচ্ছিলাম। এরকম এত সুন্দর মেয়ে মানুষ হতে পারে আমি জীবনে কল্পনাও করিনি, আমার কোনোদিন কল্পনার ঊর্ধ্বেও আসে না যেরকম মেয়ে মানুষ হতে পারে। তার দিকে আমি শুধুমাত্র ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিলাম। সে রাগী কণ্ঠে আমাকে কিছু একটা বলছিল এবং কিছুক্ষণ পরে সে একদম শান্ত হয়ে গেল এবং আমার দিকে ঘুরে তাকানোর পরে আমার চোখে যখন তার চোখ পড়লো, সে তার মুখের নাকাবটা সরিয়ে আমার কাছাকাছি আসলো। এবং এর আগে নাকি সে কখনো এত সামনাসামনি কোনো পুরুষ মানুষ বা মানুষ দেখেনি এত সামনাসামনি থেকে। ওই দিনকে বিচার কার্যের সময় সে হয়তো নাকাব পড়েছিল, সে নিচের দিকে তাকিয়েছিল, আমার দিকে তাকায়নি, যেহেতু আমি অপরাধী ছিলাম। আমার দিকে তাকাবেও বা কেন? আমার দিকে যখন সে তাকালো, মানে সে আমার দিকে শুধুমাত্র স্ট্রাক হয়ে তাকিয়েছিল এবং তার মুখের নাকাবটা সরিয়ে ফেললো। এতদিন তো নাকাবের তল থেকে আমি তাকে দেখতাম। এরপরে যখন আমি দেখলাম সেই ডানাকাটা নীল চোখ, সুন্দর চেহারার গঠন, লম্বা লম্বা চুল, খুব চমৎকার একটা জামা পরা এবং ঠোঁটে একদম গাঢ় মানে গোলাপি রং বলে না যেটাকে, মনে হচ্ছিল যে এই ঠোঁট এখনই মোমের দিয়ে তৈরি এবং যে কোনো সময় ঠোঁটটা গলে পড়ে যাবে নিচে, এরকম অবস্থা। সে আমার দিকে তাকিয়েছিল, আমরা একে অন্যের দিকে প্রায় 2 মিনিটের মতো তাকিয়ে থাকলাম। এরপরে সে রক্ষীদেরকে কি একটা কথা বলল এবং তার রক্ষীরা আমার দরজাটা খুলে দিল। তখন তার হাতটা এরকমভাবে তার ইসের সাথে ঝোলানো ছিল, এরকমভাবে হাত ভেঙে গেলে ঝোলানো থাকে। তো এরপরে কি একটা বললো আমি জানি না, সেই মেয়েটা আমার দিকে তাকিয়ে একটু
একটু মুচকি হাসি নাকি আমি জানি না, একটু মুচকি হেসে সে ওইখান থেকে চলে গেল এবং আমাকে বলল কি যে তোমাকে এখন থেকে এখানে না, তোমাকে উপরের মহলে থাকতে হবে। তো আমি আসলে বুঝলাম না কি হয়েছে ঘটনাটা। তারপর রক্ষীরা আমার কারাগারের দরজা খুলে দিল। তার হাতে তখনও ব্যান্ডেজ স্ট্রিপ টানানো এবং তার হাত এক হাতের সাথে রাখা, হাত ভেঙে গেলে যেরকম হয়। আমি তার দিকে তাকিয়ে আছি তখনও। তারপর রক্ষীদেরকে কি একটা কথা বলে সে চলে গেল। রক্ষীরা আমাকে জানালো যে এখন থেকে সে এইখানে নয়, সে উপরের মহলে থাকবে। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি এত বড় অপরাধ করেছি যে আমাকে 6 মাসের জেল দেওয়া হয়েছে, আর এই জিননগরীতে আমি প্রায় মাসখানিকের মতো হয়েছে এসেছি এবং আমাকে 6 মাস এখানে কারাগারে থাকতে হবে, সেটাই তো নিয়ম ছিল। কিন্তু হঠাৎ করে কি হলো, সে আমাকে এখান থেকে নিয়ে উপরের মহলে কেন রাখছে? আমি আসলে কিছুই বুঝলাম না কি হচ্ছে আমার সাথে, ঘটনাটা কি। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, কিন্তু তারা আমাকে কোনো উত্তর দিল না। কিছুক্ষণ বাদে দুজন লোক এসে আমাকে নিয়ে গেল। আগের মতো নয়, আগে যেরকম চ্যাংদোলা করে ধরে নিয়ে গিয়েছিল ওরকম ভাবে নয়, আমাকে খুব সম্মানের সাথে উপরের ঘরে নিয়ে যাওয়া হলো। আমি যখন কারাগারের এই সেলটা থেকে বের হলাম, তারপর বাইরে যাওয়ার পরে খুবই অদ্ভুত একটা জায়গা। এই জায়গাটা আমার সম্পূর্ণ অপরিচিত, এরকম জায়গা আমি জীবনে কোনোদিন দেখেছি বলে মনে হয় না। সর্বপ্রথম আমাকে যেখানে রাখা হয়েছিল সেই জায়গা আর এই জায়গা ভিন্ন। এটা মাটি থেকে অনেকটা উপরে। আমাকে দুজন জিন বা যাদের ডানা আছে তারা আমাকে ধরলো এবং তারা আকাশে উড়াল দিল। আমি কিছুক্ষণের মধ্যে দেখলাম আমি আকাশে ভাসছি এবং উপরের ওই পাহাড়ের যে বিল্ডিং আছে, যেটা পাহাড় কেটে তৈরি করা, সেই পাহাড় থেকে আমি নিচে নেমে আসলাম এবং নিচে নেমে আসার পরে সামান্য একটু হাঁটা লাগলো। হাঁটার পরে একদম জঙ্গলের আড়ালে আমি যেটা দেখতে পেলাম সেটা দেখে আমি সম্পূর্ণ অবাক, কারণ অবাক হবারই মতো কথা। আমি দেখলাম পাহাড়ের নিচু পাহাড়ের দিকে, মানে হচ্ছে সামনের পাহাড়ে বিশাল এক আলিশান গম্বুজের মতো বিল্ডিং, এবং সেটা বিল্ডিং বলে ভুল হবে, আলিশান রাজার বাড়ির মতো অনেকগুলো গম্বুজের মতো লম্বা লম্বা বিল্ডিং, এবং সেগুলো একদম সরু। এক একটা ইমারতের উচ্চতা প্রায় 100 মিটারেরও বেশি হবে, এবং এত বড় বড় ইমারত এর আগে আমি কখনো দেখিনি। তারা আমাকে সেখানে নিয়ে গেল। গেটের কাছে যাবার পরে সেখানে আমার বডি একদম যে কোনোভাবে কোনো বড় বিল্ডিংয়ে ঢুকতে গেলে চেক আপ করে সেরকম কীভাবে যেন তারা চেক করলো, এবং তারা আমাকে ভেতরের দিকে নিয়ে গেল। ভেতরে যখন যাচ্ছিলাম তখন দেখলাম সেখানে নানান ধরনের মানুষজন। আসলে এখানে তো কেউ মানুষ নেই, সবাই জিন। সবাই আমার দিকে কেমন করুণ দৃষ্টিতে তাকাচ্ছিল এবং আমাকে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা। তারপর সে আমাকে উপরের ঘরে নিয়ে গেল এবং সে উপরের ঘরটা এত চমৎকার ছিল, আমি দেখে যেন বিমোহিত হয়ে যাচ্ছিলাম। সবকিছু খুবই দ্রুত ঘটে যাচ্ছিল আমার সাথে, এবং আমার সাথে এসব কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি মাঝে মধ্যে আমার হাতের চিমটি কেটে দেখতাম যে এগুলো সত্যিই ঘটছে নাকি আমি কোনো কিছু স্বপ্নে দেখছি, এবং এগুলো কোনো বাস্তব কোনো কিছু নয়। আমার কাছে সেগুলো সেরকমই মনে হতে লাগলো, এবং আমাকে ওই ঘরটার মধ্যে নিয়ে রাখা হলো, যে ঘরটা প্রায় 8-9 তলার উপরে হবে, এবং জায়গাটা দেখতে খুবই অদ্ভুত। এখানে গাছপালা এবং শ্যাওলা দিয়ে ভরা, এবং সবখানে শুধু গাছপালাই। একটা গাছ, বিশাল বড় গাছ মহলের পেছন দিয়ে ভেতরে, মানে একদম বিল্ডিং এর ভেতরে ঢুকে গিয়েছে, এবং আমার জানালা দিয়েও অনেকগুলো ফুল গাছ বেয়ে ঘরের ভিতর চলে এসেছে। মানে দেখিয়ে বোঝা যাচ্ছে খুবই ওয়েল ডেকোরেটেড একটা জায়গা এবং খুবই চমৎকার একটা জায়গা। আমি আমার ঘরের যে জানালা, মানে আমাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরের জানালা দিয়ে যদি বাইরের দিকে তাকাই তাহলে দেখা যায় বিশাল বড় বড় পাখি আকাশে উঠছে। আর আসলে এরা পাখি নাই, আমি প্রথমে পাখি ভেবেছিলাম, পরে ভাবলাম যে আমি তো জিন্নগরীতে এখন আছি এবং জিনেদের তো ডানা আছে বড় বড়, যদিও আমি এখনো কারোর ডানা মেলতে দেখিনি। কিন্তু দূরে যখন আমি চোখ রাখি অনেক দূরে দূরে পাখির মতো কিছু জিন উড়ে বেড়ায় এবং তাদেরকে আমি দেখি। আমার কাছে সবকিছু স্বপ্নের মধ্যে রাখতে শুরু করলো। আমার কিছু ভালো লাগছিল না, যেহেতু আমি অসুস্থ ছিলাম এবং আমার হাতে পায়ে অনেক বেশি ব্যথা ছিল। এতদিন আমি বিছানা পাইনি, মানে হচ্ছে ফ্লোরের উপরেই শুয়েছি, ওইখানে যে পাথর ছিল সেই পাথরের উপরেই ঘুমিয়েছি। তো এখানে যে বিছানাটা আমাকে দিয়েছে সেই বিছানাটা খুবই বেশি নরম, তো আমি সেই নরম বিছানার উপর শুয়ে পড়লাম এবং শুয়ে আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, তবে খুবই বাজে একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার বাবা মারা গিয়েছে এবং এরা আমার মাকে তুলে নিয়ে এসেছে। অনেক অত্যাচার করছে, এবং আমার যে পরিবার ছিল সেই পরিবারের সবার অনেক অত্যাচার করছে সবার উপর, এবং বাবাকে এরা মেরে ফেলেছে। এরকম একটা বাজে স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। তখন বাহিরে ভরা জ্যোৎস্না,
এবং সব জিনেরা আসমানে ওড়াউড়ি করছে। দিনে যতটা না ওড়াউড়ি করে, এরা রাত্রেবেলা ঠিক তত বেশি ঘোরাফেরা করে এবং রাত্রেবেলায় যেন এদের উৎসব মেতে ওঠে। জিন্নগরীটা খুবই অদ্ভুত। রাত্রেবেলা যেন একটা উৎসব প্রখর উৎসব মুখর শহরে এটা পরিণত হয়, কিন্তু দিনের বেলা এদেরকে খুব একটা বাইরে চলাচল করতে দেখা যায় না। যেহেতু আমরা মানুষ এবং আমরা রাতের বেলা ঘুমাই, দিনের বেলা জেগে থাকি, আর ওরা দিনের বেলা ঘুমাই, রাতের বেলা জেগে থাকে। তো সেহেতু আমি যখন রাতের বেলা বাইরের দিকে তাকাই, তখন দেখি যে আকাশে একদম আলোকিত হয়ে গিয়েছে। কি ধরনের নিয়ন আলো আমি জানি না, এবং এরা সবসময় আকাশে ভেসে বেড়ায়। যেহেতু জ্যোৎস্না রাত ছিল, অনেক উপরে উপরে এরা ভেসে বেড়াচ্ছিল, এবং রাত হলেই এদের এই শহরটা যেন একদম জমজমাট হয়ে ওঠে। তো আমি সেগুলোই প্রত্যেকদিন জানালার বাইরে থেকে দেখতাম। তো আমি স্বপ্ন দেখার পরে আমার কেন জন্য বারবার মনে হচ্ছিল যে আমি আমার বাড়িতে যাওয়া উচিত, আমার আব্বা আম্মা কেমন আছে সেটা দেখা উচিত। এর মাঝখানে আমি আপনাদেরকে আমার বাড়ির ঘটনাটা একটু বলি, বাড়িতে কি ঘটেছিল আমি চলে আসার পরে। আমি পরবর্তীতে যখন যাই, এটা আমি পরবর্তীতে আমার আব্বা আমার কাছে বা আমার বন্ধুর কাছে আমি জানতে পারি। তো সেদিন সন্ধ্যাবেলা যখন জসিম আমার ওইখান থেকে চলে আসলো, আমি তো দেরিতে আসবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং আমি যখন দেখলাম দুজন লোক আমার দিকে এগিয়ে আসছে, বিড়াল দুটো একদম মানুষ হয়ে যাচ্ছে, এবং আমাকে ওইখান থেকে মারধর করে আমাকে উপরে নিয়ে আসলো। এবং তারপরে আমার সাইকেলটা তো ওইখানেই রাখা ছিল, এবং আমি যখন রাত্রে বাড়ি ফিরছিলাম না, তখন আব্বা এই বিষয়গুলো নিয়ে খুব একটা কথা বলেনি। কারণ হচ্ছে কি, আমি মাঝে মধ্যে রাত্রেবেলা বাড়িতে ফিরি না, এটা নতুন কিছু না। তো পরের দিন সকাল হয়ে গেল, সারা দিন কেটে গেল। তারপরে যখন আমি বাড়িতে ফিরছিলাম না, আব্বা তখন মাদ্রাসায় বললে হয়তো মাদ্রাসায় চলে গেছে। তো আমার সাইকেলটা তখনও সেখানেই ছিল, এবং সারাদিনে কেউ হাতও লাগায়নি। আর রাত সন্ধ্যা হয়ে গেল, তারপরেও হুজুর পরে মাদ্রাসা থেকে ফোন দিল যে আপনার ছেলে আসে নাই কেন, এরকমভাবে বন্ধ দিলে তো হবে না। যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে এরকম বন্ধ দিই, 2 দিন সময় পার হয়ে গেল, আমি মাদ্রাসায়ও যাইনি, আমি বাসায়ও আসিনি। তো এরপরে আব্বা বুঝতে পারলো যে আমি নিশ্চয়ই কোথাও চলে গিয়েছি। তারপর জসিমের কাছে জিজ্ঞেস করলো যে ও কোথায়। তো জসিম আব্বাকে বললো কি যে ও তো সেদিন কি সন্ধ্যাবেলা ওইখানে গেছিল, এরপরে তো আর আমি জানি না, ওর সাথে আমি ছিলাম, এরপরে তো আমি চলে আসলাম, তারপর তো আমি জানি না কোথায় গেছে ও। তো আব্বা আমার সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে আমাকে খোঁজাখুঁজি করার চেষ্টা করলো, এবং পরবর্তীতে যখন জানতে পারলো 2 দিন যাবত আমার সাইকেলটা ওইখানেই পড়েছিল, সাইকেল ওইখান থেকে কেউ নেয়নি। কারণ হচ্ছে আমাদের গ্রামটা এরকম ছিল, আর ওইখান থেকে হয়তো কেউ রেখে গিয়েছে এরকমটা ভেবে কেউ এটা হাত লাগায়নি। পরবর্তীতে যখন গ্রামবাসী বলে কি যে আপনার ছেলের সাইকেল তো ওইখানে রাখা, এবং ওইখানে হচ্ছে গিয়ে যেহেতু ওইখানে একটা মার্কেট ছিল, ছোট্ট 2-3টা দোকান ছিল মার্কেটের মতো খালপাড়ে। তো ওরা সাইকেলটাকে দেখে মনে করছে যে এটা এখানে রেখে গেছে, একদিন ধরে পড়ে রয়েছে, তো ওরা নিয়ে দোকানের মধ্যে রেখে দিছে। তো যখন গিয়ে দেখে যে সাইকেলটা ওইখানে রাখা এবং আমি নেই, তখন সব জায়গায় খোঁজাখুঁজি করতে শুরু করে, সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করতে শুরু করে। এমন কোনো জায়গা নেই যেখানে খোঁজাখুঁজি করা বাকি আছে। এরপর আমার আব্বা হচ্ছে গিয়ে ওইখানের যে হুজুর আছে সবাইকে বলে কি যে আমার ছেলের জন্য দোয়া করতেছিল, কোথায় কোথায় চলে গেছে, হারিয়ে গেছে, বা আমি তো চলে যাওয়ার মতো মানুষ না, যেহেতু আব্বা আমাকে অত শাসন করে, তারপর আমি তো ওখান থেকে চলে যাব না। তো সব জায়গায় সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে সে খোঁজাখুঁজি করেছিল, এবং সব জায়গায় এমনকি সে এলাকা জুড়ে মাইকিংও করেছে। বা আমাকে খুব ভালোবাসতো, যেহেতু আমি তার একমাত্র সন্তান ছিলাম। তো সে আমাকে নিয়ে পোস্টারিংও করেছে শহরে গিয়ে, যে অমুক ছেলে হারিয়ে গিয়েছে বা চলে গিয়েছে। যেহেতু আমি হারিয়ে যাওয়ার মতো ছেলে ছিলাম না, তারপরেও আব্বা এই সব কিছু করেছে, এবং 1 মাস যাবৎ সে আমাকে খোঁজাখুঁজি করেছে। প্রথম 1 মাস যখন আমার ওইখানে বিচার কার্য চলতেছিল এবং আমি কারাগারে ছিলাম, ওই সময় আমাকে খোঁজাখুঁজি করেছে। কিন্তু যখন দেখলো কি যে না, আর পাওয়া যাচ্ছে না খুঁজে, তখন আমার ফিরে আসার অপেক্ষাই করতে হবে, তাছাড়া তো কিছু করার নেই। তারপরে তারা একদম হাল ছেড়ে দিল, শুধুমাত্র আমার আম্মা কান্নাকাটি করতো আমার জন্য। আমি আবার ফিরে আসি পরিস্থানের ঘটনা নিয়ে। তো এরপরে হচ্ছে গিয়ে আমি রাত্রেবেলা মাঝে মধ্যে এরকমভাবে তাকিয়ে থাকতাম বাইরের দিকে, আর বেশিরভাগ দিন আমি ঘুমাতাম। আর আমাকে হচ্ছে গিয়ে ওই রুম থেকে বের হতে দিত না। আমি যেরকমভাবে ছিলাম ওরকমভাবেই থাকতাম, ওইখান থেকে কেন যেন আমাকে বের হতে দিত না। এরপরের ঘটনা, হঠাৎ করে একদিন রাত্র তখন 1টার বেশি হবে, আমার ঘড়ি তখন চলতেছে টিকটিক করে, আমি ঘুমিয়ে পড়েছি। যেহেতু জিনাটা বাহিরে জেগে থাকে সবসময়, আমার তো আর জেগে থাকার কোনো সিস্টেম নেই, আমি রাত্রেবেলা ঘুমাই, যদিও অনেকটা অভ্যাস হয়ে গিয়েছিল পরে থাকতে থাকতে। এরপরে হঠাৎ করে আমার ঘরে টোকা পড়ে, এবং ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল। তো টোকা পড়ার পরে আমি খেয়াল করলাম, বলছি কি যে আপনার সাথে রাজকন্যা দেখা করতে আসছে,
আপনি উঠে ফ্রেশ হয়ে নিন, বসুন, আপনি এই জামাটা পরে নিন। আমি বললাম কি যে তোমাদের রাজকন্যা দেখা করতে আসতে কিসের জন্য? আমি তো তার হাত ভেঙে দিয়েছি, সে আমার সাথে দেখা করতে আসার কারণ কি? তো তখন সে বলে কি যে একদম কথা বলবেন না, এটা আপনি গোসল করে আসুন এবং এই জামাটা পরে নিন। আমি বললাম কি যে গোসল করার জন্য পানি কোথায়? আমি বিগত 7 দিন যাবৎ গোসল করি না। আর এর আগে যখন কারাগারে ছিলাম মাঝে মধ্যে গোসল করার সুযোগ দিত, কিন্তু এখানে তো সেরকম কোনো ব্যবস্থাই নেই। এরপরে আমাকে বলল কি যে আপনি ওই দিক দিয়ে যান, আপনি জানেন না যে এখানে গোসল করার জায়গা আছে? আমি বললাম কি যে আমাকে তো কেউ বলেনি, সেদিন আমাকে এখানে রেখে গেল, এরপরে আমাকে আর তো শুধুমাত্র খাবার দিয়ে যায়, খাবার দিয়ে যাওয়া ছাড়া আর তো কোনো কিছু করে না। আর এখানে বাথরুম আছে, কিন্তু আমি গোসলখানা তো পাইনি। এরপরে সে আমাকে দেখিয়ে দিল আসলে গোসলখানাটা খুবই সিক্রেট একটা জায়গায় ছিল, যেটা আসলে আমি কল্পনাও করতে পারিনি যে এখানে গোসলখানা হবে। কারণ হচ্ছে গিয়ে আমি যখন জানালা দিয়ে বাইরের দিকে তাকাতাম তখন দেখতাম কি যে এই জায়গাটা ফাঁকা, কিন্তু এই জায়গায় যে একটা গোপন জায়গা আছে, গোপন বাথরুম আছে, গোসলখানা আছে, সেটা আমি একদমই জানতাম না। সে ওই জায়গার দরজাটা খুললো এবং দরজাটা খুবই অদ্ভুতভাবে খোলা হলো। মানে এরকম ধরনের দরজা, আধুনিক দরজা আমি আমাদের পৃথিবীতে দেখেছি কিনা আমি জানি না, খুবই আধুনিক দরজা। এবং দরজাটা খোলার পরে আমাকে হচ্ছে গিয়ে একটা ঝর্ণার কাছে নিয়ে গেল, খুবই চমৎকার একটা ঝর্ণা, যে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে এবং সেখানে গরম পানির ব্যবস্থাও আছে, আশেপাশে ফুল গাছ। এবং সেই ঝর্ণাতে আমাকে বললো কি যে আপনি গোসল করে এটা পরে নেন, রাজকুমারী কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আমি তখন গোসল করলাম, অনেকদিন পরে গোসল করে আমার ভীষণ ভালো লাগতেছিল। এবং গোসল করার পরে আমি সেই জামাটা পরে নিলাম। এদের ট্রেডিশনাল জামা হচ্ছে এইটা, মানে জামাটা কেমন একটু প্যাঁচানো। এরা এই ধরনের জামা কাপড়ই পরে, সাদা রঙের উপরে সম্ভবত হীরার কাজ করা, জলজল করতেছিল জিনিসগুলো, আমার কাছে দেখে হীরাই মনে হচ্ছিল। তো তখন আমি জামাটা পরে নিলাম। এবং এদের সিস্টেমটা হচ্ছে, এরা যেহেতু এদের ডানা আছে পেছনে, মাঝে মধ্যে ডানা ঝাপটাতে হয়, সেহেতু এই জামার পেছনে সামান্য একটু কাটা আছে, ওইখানে কি একটা রানার দিয়ে আটকানো। তো আমি সেটাও আমি আটকে দিলাম। এবং আটকে দেওয়ার পরে আমার জামাটা খুব সুন্দর লাগছিল। এবং সেখানে হচ্ছে গিয়ে আয়না ওদের ওইখানে নেই, আয়না নেই, তবে ওইখানে আয়নার মতো একটা জিনিস আছে, দর্পণ বলে যেটাকে। এবং সেই দর্পণের ওই দিক দিয়ে ওইখানে দেখা যায় আর কি। এবং সেই দর্পণটা স্বচ্ছ পানি দিয়ে তৈরি, স্বচ্ছ, ওইখানে কিন্তু কাজ চলে না, স্বচ্ছ পানি দিয়ে তৈরি সেই দর্পণটা। এবং সেই দর্পণে খুব সুন্দরভাবে দেখা যায়। আমার আয়নার মতো এত সুন্দর দেখা যায় না, কিন্তু সুন্দর মতো দেখা যায়। আমি দর্পণে নিজেকে দেখলাম, অনেকদিন পরে দেখে ভালোই লাগছিল। আমার হাতে পায়ে অনেক জায়গায় কাটার দাগ ছিল, মানে হচ্ছে গিয়ে ক্ষত দাগ ছিল, যেটা আমাকে অনেক মেরেছে। এবং আমার পিঠ ভর্তি হচ্ছে গিয়ে শুধুমাত্র মারের দাগ। তারপরে সেগুলো আস্তে 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 কমে যাচ্ছে। তো এরপরে আমি যখন দর্পণ দেখছিলাম, তখন আমার যে দরজা ছিল সেই দরজাটা খুললো। মানে দরজার হাইটও এত বেশি যে আমি প্রায় 10 থেকে 12 ফুট, শুধুমাত্র দরজার হাইট এতখানি, যেখানে আমাদের 10 ফুট থেকে 12 ফুটে প্রায় দেড় তলা বিল্ডিং হয়ে যায়, সেখানে এত বড় শুধুমাত্র দরজার হাইট। আর বিল্ডিংয়ের ওয়েট, আমি যে রুমে ছিলাম সেই রুমের হাইট প্রায় 15-16 ফিট হবে, এত বড় রুম। তারপর তারা আসলো সেই মেয়েটা, এবং সেই মেয়েটা তখন ওরকম সাদা রঙের লেবাস পরা ছিল, সেই আগের মতো সুন্দর, খুবই সুন্দর একটা জামা, আমি যেরকম জামা পরেছি এরকম জামা, খুবই সুন্দর একটা জামা। এবং সে আমার রুমের মধ্যে প্রবেশ করলো এবং সে কি একটা ইশারা করলো, ইশারা করার পরে তারা সবাই চলে গেল। এরপর আমি আসলে খুবই কৌতূহল ছিলাম এসব বিষয় নিয়ে। আমি তার কাছে, সে যখন আমার কাছে আসলো এবং ওইখানে গিয়ে বসলো, আমি যেখানে ঘুমাই আর কি, সেই বিছানার উপর বসলো, আমি তার সামনে হাঁটু গেড়ে বসলাম এবং বসে আমি তার কাছে ক্ষমা চাইলাম যে রাজকন্যা, আমাকে আপনি ক্ষমা করে দিন। কারণ হচ্ছে কি, আমি ভুল করে হলেও আপনার ক্ষতি করেছি, আপনার হাত ভেঙে দিয়েছি। আপনার হাত কি ঠিক হয়েছে? তখন দেখলাম কি যে ওই যে ব্যান্ডেজ ছিল ওইগুলো সব খুলে ফেলা হয়েছে এবং সে হাত এখন নাড়াতে পারছে। মানে হাতটা ভাঙেনি, শুধুমাত্র মচকে ছিল। যেহেতু সাইকেল ছিল, অতটা ভারী ছিল না, মোটর সাইকেল হলে হয়তো ভেঙে যেত। তো সে বলেছে কি যে এখন ঠিক আছে, এখন কোনো সমস্যা নেই, আমি একদম সুস্থ আছি। তাই আমি বললাম কি যে আলহামদুলিল্লাহ, বেশ ভালো কথা, আপনি সুস্থ আছেন, এটা শুনে বেশ ভালো লাগছে। তবে আপনি আমাকে ক্ষমা করবেন যে আমি আপনাকে ইচ্ছা করে কোনো কিছু করিনি। তখন সেই মেয়েটা আমাকে বলল, সে তখন তার মুখের নাকাব সরায়নি এবং আমি তার চোখের দিকে তখন তাকাইনি, চেহারার দিকেও তাকাইনি, আমি নিচের দিকে তাকিয়ে তার সাথে কথা বলছিলাম। এরপর সে আমাকে বললো কি যে তুমি নিচের দিকে তাকিয়ে আছো কেন, তুমি আমার দিকে তাকাও।
আমার সাথে কথা বলছো, আমার দিকে তাকিয়ে কথা বলো। আমি বললাম কি যে রাজকন্যা, আমি আপনার দিকে তাকিয়ে কথা বলার সাহস করতে পারি না, কারণ আপনি হচ্ছেন গিয়ে এই জিন নগরীর রাজকন্যা আর আমি সাধারণ একটা মানুষ। তখন সে বললো কি যে তুমি সাধারণ হয়েও অসাধারণ, সেটা কি তুমি জানো? আমি বললাম কি যে না না, আমি অসাধারণ না, আপনি হয়তো ভুল বলছেন। তখন সে আমার যে হাত আছে সে হাতটা ধরলো প্রথমবারের মতো, মানে আমি একদম বিমোহিত হয়ে যাচ্ছিলাম। সে আমার হাতটা যখন ধরলো আমার মধ্যে একদম বিদ্যুৎ খেলে গেল, এরকম একটা অবস্থা। সে আমাকে হাত ধরে তার পাশে যে চেয়ারটা আছে, চেয়ারের মতো একটা জিনিস আছে, যদিও চেয়ার না, এটা আমি চেয়ার বলতে পারবো না, এটাকে টুলের মতো একটা জিনিস, সেটা কাঠ দিয়ে তৈরি এবং সেটা একদম জীবন্ত কাঠ দিয়ে তৈরি। আমাকে সেখানে বসানোর পরে সে বললো কি যে এত ভয় পাওয়ার দরকার নেই, আসলে তুমি ভালোই করেছো। এবং সর্বপ্রথম যখন তুমি এগুলো করেছিলে তখন হয়তো তোমার উপর অনেক রাগ হয়েছিল আমার, কিন্তু এখন সেই রাগটা আসলে নেই। আমি যখন অনেকখানি চিন্তা করলাম, আসলে সেদিনকে হয়েছিল কি, আমি এবং আমার যে দলবল ছিল বা আমার যে গার্ড ছিল, যারা আমার যে সখীরা ছিল, তারা মিলে ওই দিন সন্ধ্যার দিকে আমি আমার আব্বাকে বললাম কি যে আব্বাজান, আমি একটু ঘুরতে যাব নিচে এবং ওই দিক দিয়ে আমি ঘুরে চলে আসব। তো তারপর আমি বললাম কি যে তারপর তোমার আব্বা কী বললো? তখন ওই পরীটা, আসলে মেয়েটা না, সে একটা পরী, এবং সেই পরীটা তখন বললো কি যে আমার নাম হচ্ছে রেমা, তুমি আমাকে রেমা বলে ডাকতে পারো। আমি বললাম কি যে না না, আপনাকে রেমা বলে ডাকার দুঃসাহস আমি কীভাবে করবো? তখন সে বললো কি যে না, তুমি ডাকতে পারো, তোমার বয়স আমার বয়স প্রায় কাছাকাছি হবে, আমি হয়তো তোমার থেকে আমি 20-30 বছরের বড় হব। তো আমি বললাম কি যে 20-30 বছর বড় কাছাকাছি হয় কীভাবে? তখন সে বললো কি যে আসলে পরীদের বয়স, জিনদের বয়স আর মানুষের বয়স এক হয় না। যেমন আমাদের এখানে সর্বোচ্চ যে মুরব্বী আছে তার বয়স প্রায় 1300 বছর, এবং সে 1300 বছর ধরে এখনও জীবিত, আরও হয়তো 200-300 বছর বাঁচবে। আর আমাদের অ্যাডাল্ট হতেই সময় লেগে যায় 80-90 বছর। তো সেহেতু বলা যেতে পারে যে তোমার বয়স এখন কত, 18-19-20 হবে, এরকমটাই তো তুমি বলেছিলে। আর আমার বয়স এরকম 44-45 হবে। তো সেহেতু আমি ওরকমভাবে অ্যাডাল্ট, তোমার বয়সী আর কি, তোমার মতো এরকম বলা যেতে পারে। তো সেক্ষেত্রে বয়স বিবেচনা করতে গেলে তোমার মেন্টালিটি এবং আমার মেন্টালিটি একই হবে, যদিও তোমরা মানুষ এবং আমরা হচ্ছে গিয়ে জিন জাতি। তারপরেও তোমাকে দেখে আমার ভালো লেগেছে, তোমার কথাবার্তা সব কিছুই ভালো, সব কিছুই খুব সুন্দর লাগে আমার কাছে, যার কারণে তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। আমার মনে হয়েছে যে তোমাকে কারাগারে রাখা উচিত না, বা তুমি যতই ভুল করো না কেন তোমার শাস্তি তুমি অলরেডি পেয়ে গিয়েছো। তখন সে দেখলো কি যে আমার পিঠে অনেকগুলো কাটার দাগ, এবং সে আমার দাগে হাত বোলালো, এবং আমি আশ্চর্যজনক হলাম, আমি খুবই আশ্চর্য হলাম যে সে যখনই হাত বোলালো তখন আমার ওই জায়গাটার ক্ষতটা একদম সেরে গেল, এবং সে কি অলৌকিক জাদু করলো আমি জানি না, ওই জায়গাটার ক্ষতটা আমি সেরে গেল, ওটা আমি টের পেলাম না, আসলে আমি তখনও বুঝতে পারিনি। আমার খুবই আরাম লাগছিল যখন সে আমার ওইখানে হাত বোলাচ্ছিল। এরপর আমি আসলে নিজেকে সরিয়ে নিলাম, কারণ আমার লজ্জা লাগছিল। এবং সে তখন বললো কি যে সেদিনকে হচ্ছে গিয়ে আমি আব্বাজানের কাছে পারমিশন নিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম রাত্রেবেলা। তো ওই দিক দিয়ে হচ্ছে গিয়ে তখন তুমি যাচ্ছিলে। তো আমরা সাধারণত মানুষ দেখলে আমরা ওই স্থান ত্যাগ করি এবং ওইখান থেকে চলে যাই। তো আমি হচ্ছে গিয়ে তুমি আসার আগে আমি ওইখান দিয়ে হচ্ছে গিয়ে সাপের বেশ ধরে যাচ্ছিলাম, কারণ হচ্ছে আমার পৃথিবীতে গেলে আমার বিভিন্ন প্রাণীর বেশ ধরে ঘুরতে ভালো লাগে। এর আগে আমি ওইখান দিয়ে অন্য একটা পাখির বেশ ধরে যাচ্ছিলাম, তো আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি সাপের বেশ ধরে হেঁটে হেঁটে যাব। তো আমি সেরকমভাবে যাচ্ছিলাম, এবং আমার আশেপাশের সমস্ত রক্ষীরা ছিল। তো যাওয়ার সময় হঠাৎ করেই তোমাকে কেউই দেখতে পাইনি, তুমি যখন এসেছো কেউই দেখতে পাইনি, কারণ হচ্ছে তুমি অন্ধকারে আসছিলে সাইকেল চালিয়ে, তো সেহেতু তোমাকে দেখতে পাইনি, এবং আমিও তোমাকে দেখতে পাইনি, এবং তুমি ভুলবশত আমার উপর দিয়ে তোমার সাইকেলটা তুলে দিয়েছো। তো সেহেতু এটা আসলে তোমার ভুল ছিল না, এটা আমার ভুল ছিল, তোমাদের রাস্তার উপর আমার আসা উচিত হয়নি। তো তখন এরপরে হচ্ছে গিয়ে যখন তুমি আমার গায়ের উপর দিয়ে তুলে দিয়েছো, তখন এরপরে আমার আসলে ওইটার পরে আমার জ্ঞান ছিল না, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এবং পরবর্তীতে আমার যে রক্ষীরা ছিল ওরা আমাকে তুলে নিয়ে এসেছে, এবং ওইখানে তখন আনার পরে আমাকে তখন চিকিৎসা করেছে, এবং ওরা তো চেয়েছিল ওইখানেই তোমাকে মেরে ফেলবে, ওইখানে তোমাকে একদম শেষ করে ফেলবে, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ ছিল বলে এরপরে হচ্ছে তারা আমাকে এখানে নিয়ে চলে আসে।
আর এরপরে আমাকে এখানে দিয়ে যাওয়ার পরে তোমাকে ওইখানে আবার গিয়েছিল জিনেরা এবং তোমাকে মারার উদ্দেশ্যে গিয়েছিল, তোমাকে তো ওইখানেই মেরে ফেলতো, ওইখানেই খুন করে ফেলতো এবং তুমি আর হয়তো এই যে আমার কাছে বসে আছো এরকমটা থাকতে পারতে না। তো যখন ওইখানে আবার যাই তখন দেখি যে তুমি কারোর একজনের সাথে কথা বলছো এবং সেখানে একজন মানুষ চলে এসেছে এবং একজন মানুষের সাথে সামনে তো এরকমভাবে মারাও যায় না, আর ওইখানে তার কাছে মোটরসাইকেল ছিল। তো সব মিলিয়ে আসলে তুমি সেদিনকে বেঁচে গিয়েছো। এর পরের দিনও তোমাকে মারার জন্য সেখানে গিয়েছিল, কিন্তু তুমি ঘর থেকে বের হওনি। এবং তৃতীয় দিন তোমাকে মারার জন্য ওইখানে লোক পাঠায় যখন তুমি খালপাড়ে ওইখানে বসেছিলে, কিন্তু আমার এক দাদু তোমার সাথে গিয়েছিল, সেই দাদু হচ্ছে তোমাকে বাঁচিয়ে নিয়ে আসে এবং তাদেরকে বলে যে তাদের বিচার কার্য তুমি করো, মারার দরকার নেই, আগে বিচার করো যে সে আসলে অপরাধী কিনা। অপরাধী না ভেবে যদি তাকে মেরে ফেলা হয় তাহলে তো বিষয়টা খুবই খারাপ হবে। এরপর তোমাকে এখানে নিয়ে আসা হয় এবং এনে হয়তো তোমাকে অনেক মারধর করেছে, আমি শুনেছি। এরপরে আমাকে বলে কি আমি যখন উঠতে গেলাম তখন আমার পিঠে যেহেতু তখনও ব্যথা ছিল, কাটার দাগে ভরা, প্রচুর পরিমাণ দাগ ছিল কাটার এবং হাতেও দাগ ছিল। তো তখন সে বলল কি হলো, আমি তখন বললাম কিছু না, একটু ব্যথা আর কি। তখন সে আমাকে বললো কিছু দেখি, সেটা বলার পর আমি বললাম কি যে না 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 আপনার দেখা লাগবে না। এবং সেই মেয়েটা তখন জোর করে আমার যে কাপড়টা ছিল গায়ের, যে লেবাসটা আমি পরেছিলাম ওদের দেওয়া লেবাস, সেটা খোলালো এবং দেখলো পুরো পিঠ ভরে শুধুমাত্র কাটা এবং ক্ষতর দাগ, যদিও অনেকটা শুকিয়ে এসেছে। তখন সে তার হাতটা আমার পিঠে বলিয়ে দিল। আমার তখন খুবই আরাম লাগছিল এবং তার হাত এত বেশি নরম ছিল। কিছুক্ষণ পর আমি পিঠে হাত দিয়ে দেখলাম কি যে আমার পিঠে কোথাও কোনো দাগ নেই, কোথাও কোনো কাটার দাগ নেই এবং আমার হাতে শরীরে যত জায়গায় মেরেছিল আমাকে কোথাও কোনো কাটার দাগ নেই। আমি তো সব কিছু ভেবে একদম প্রচণ্ড পরিমাণ অবাক হয়ে যাচ্ছিলাম, মানে এত অবাক আমি আমার জীবনে কখনো হয়নি। আমি বললাম কি যে এটা কী করে করলে? তখন সে বললো কি যে এটা কোনো ব্যাপার না, এটা আমরা পারি, আর এইসব বিদ্যা আমাদেরকে শেখানো হয়েছে, তো সেহেতু এইসব কোনো বিষয় না। আমি অবাক হচ্ছিলাম তার এইসব বিষয় দেখে। এরপর সে আমাকে বললো কি যে শোনো, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি তার একটা কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে আসলে আমি কি বলবো বুঝতে পারছি না, তোমাকে বিষয়টা বলা উচিত হবে কি না। আসলে আমাকে তোমার পছন্দ হয়েছে আর কি, তোমাকে আমার কেন জানি ভালো লাগে। আমি সেদিন যখন প্রথম তোমাকে দেখেছিলাম দূর থেকে বিচার কার্যের ওইখানে, তখন ভেবেছিলাম হয়তো তোমাকে ফাঁসি দিক, তোমাকে মেরে ফেলুক, তোমাকে আমার এত বড় ক্ষতি করেছো। কিন্তু পরবর্তীতে যখন আমি তোমাকে দেখলাম সর্বপ্রথম ওইদিনকে, যেদিন হচ্ছে তোমাকে 6 মাসের জেল দিল, এবং আমি যখন সর্বপ্রথম তোমাকে দূর থেকে কাছাকাছি তোমাকে দেখলাম, দেখে আমার এত বেশি ভালো লেগেছে তোমাকে যে আমি তোমাকে সেদিনই পছন্দ করে ফেলেছি। আসলে তোমার কাছ থেকে লুকানো উচিত হবে না, এবং আমি তোমাকে সেদিন থেকেই ভালোবেসে ফেলেছি, এবং যার কারণে আমি তোমাকে পরবর্তীতে কারাগারে হচ্ছে তোমাকে বাঁচাতে এইখানে নিয়ে আসি কারাগার থেকে। এবং সেদিনকে তোমাকেও দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, এবং প্রায় দিনই আমি তোমাকে দেখি এখানে যখন তুমি আছো এই বিল্ডিংয়ে, যখন তোমাকে আমি এনেছি আমার নিজের অন্তর্মহলে, সেটা তোমাকে আমার পছন্দ হয় খুব বেশি। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। আমি তখন ভাবতে লাগলাম যে একটা পরী, একটা জিন আমাকে পছন্দ করে, এটা আদৌ কি সম্ভব? এবং সে আমাকে আমার মধ্যে পছন্দ করার মতো কি আছে যে সে আমাকে এরকমভাবে পছন্দ করবে? আমার কাছে তো সেরকম কোনো কিছুই নেই যে আমাকে সে পছন্দ করবে। আমার কাছে খুবই অদ্ভুত লাগতে শুরু করলো বিষয়টা, এবং আমি বললাম কি যে তাকে বললাম কি যে দাঁড়ান। সে তখন সেখানে দাঁড়ালো না এবং সেখানে চলে গেল, এবং মাঝখানে 2 দিন সময় কেটে গেল। আমি তাকে আসার জন্য বললাম, কিন্তু সে আসলো না। আসলে কেন আসলো না আমি জানি না। তবে আমি অন্দরমহলে যে কয়দিনই ছিলাম আমাকে এত চমৎকার চমৎকার খাবার দেওয়া হয়েছে, এত ভালো ভালো খাবার দেওয়া হয়েছে, আমি যা খেতে চেয়েছি আমাকে তাই এনে দেওয়া হয়েছে। মানে এমন কোনো জিনিস বাদ যায়নি যে আমি খেতে চাইনি এবং আমাকে এনে দেয়নি। তো সব বিষয়গুলো মিলে আমার ওই দিনকে খুবই ভালো সময় কাটছিল, এবং আমিও তাকে পছন্দ করে। আমি বললাম না শুরুতেই, তার দিকে যখন আমি তাকিয়েছিলাম, তাকে দেখে মানে একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, মাতাল হয়ে যাওয়ার মতো অবস্থা। যে কেউ তাকে দেখে মাতাল হয়ে যাবে এবং যে কেউ তার প্রেমে পড়ে যাবে, এরকম সুন্দর সে। এরপর সে আমাকে হচ্ছে গিয়ে, আমি তার প্রেমে তো পড়েই গিয়েছিলাম অনেক আগে, এবং সে যখন আমাকে প্রেমের প্রস্তাব দিল, আমার কাছে তো সবকিছু স্বপ্নের মতো লাগছিল। এরপর আমি তাকে বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আপনাকে বলতে পারিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে কি যে এই সম্পর্কটা কি আপনার বাবা মেনে নিবে? যে আপনাকে আহত করলো, যাকে শাস্তি দেওয়া হলো, তাকে আপনি সেখান থেকে ধরে নিয়ে এসে এখানে নিজের ঘরে রাখলেন, এবং এরকমভাবে আবার প্রেমের প্রস্তাব দিচ্ছেন, আপনার বাবা মা কি বিষয়টা মানবে?
তখন সে বলল কি যে মানানোর বিষয় সেটা আমার, আর তোমাকে এত চিন্তা করতে হবে না। তো প্রথমবারের মতো সে আমাকে তুমি করে বলল, এবং সে হচ্ছে গিয়ে প্রতিদিনই প্রায় আমার রুমে আসতে লাগলো, যেহেতু তার রুম, তার অন্দরমহলে আমি ছিলাম। এটা হচ্ছে কি শুধুমাত্র তার নিজের অন্দরমহল, এবং এই মহলে শুধুমাত্র সে থাকে এবং তার রক্ষীরা থাকে, তার দাসীরা থাকে, আর অন্যান্য মহলে হচ্ছে কি রাজা এবং অন্যান্য সবাই থাকে। তো এই মহলের নিরাপত্তা খুবই বেশি এবং সবকিছুই বেশি। তো আমাকে হচ্ছে গিয়ে সে প্রায় দিনই রাত্রেবেলা সে আমার কাছে আসতো এবং আমার কাছে এসে গল্প করতো আমার সাথে, নানান বিষয় নিয়ে গল্প করতো, হাসাহাসি করতো। আমরা দুজন খুব হাসাহাসি করতাম। সে আমাকে তাদের দেশের গল্প বলতো, তাদের দেশের সব কিছু সম্পর্কে বলতো, কোথায় কি আছে, কোন জায়গায় কেমন, কোন জিনরা কেমন, কোথায় কারা বসবাস করে, তাদের জিনের তাদের বিচার কার্য কীভাবে হয়, তাদের কমপ্লিট যে প্যাকেজ ছিল সেগুলো কিভাবে হয়। এর পরের দিন সে আমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে গেল, যে জায়গাটার শুধুমাত্র এক ধরনের গাছ, এবং সেই গাছ হচ্ছে কি মোড়ানো এক ধরনের গাছ। সেই গাছ নাকি এদের জাতীয় গাছ, এবং সেই মোড়ানো গাছের মধ্যে একদম ছোট্ট হলুদ রঙের একটা ফুল। সেই ফুলটার মধ্যে থেকে খুব চমৎকার ঘ্রাণ আসে, এবং সেই ফুলটা যখন ভাঙা হয়, ভাঙার সাথে সাথেই সেই এলাকা জুড়ে এত চমৎকার ঘ্রাণ ছড়িয়ে পড়ে যে ঘ্রাণে একদম মাতাল হয়ে যাওয়ার অবস্থা। এরকম এর একটা ফুলে হয়তো আমাদের পুরো একটা গ্রাম সুগন্ধ করা যাবে, মানে এত চমৎকার এই ফুলের ঘ্রাণ। এবং এই ফুল আমি ভেবেছিলাম যে এই ফুলটাকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব, এবং এটা আমার গ্রামের আমার যে ঘর আছে সেই ঘরে লাগাবো। এবং সেটা মনে করে আমি সেখান থেকে একটা ফুল আমার জামার পকেটে রেখেছিলাম, যে জামাটা তারা পরতে দিয়েছিল। এরকম অনেকগুলো জামা আমাকে দিয়েছে, তো আমি চেঞ্জ করে করে পড়ি। এবং সে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত, বিভিন্ন জায়গা দেখাতো, পাহাড় পর্বত নদী নালা, এমন কোনো সুন্দর জায়গা নেই যে সে আমাকে নিয়ে যায়নি। এবং আমার সব কিছু খুবই ভালো লাগতে শুরু করলো, এবং আমি তাকে সত্যি খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম। তাকে সত্যি আমার খুব খুব বেশি ভালো লাগতো, এবং সব কিছু মিলে তাকে আমার অনেক বেশি পছন্দ হয়, তাকে আমি ভালোবেসে ফেলি। তো আমাদের সময় এরকমভাবে খুব খুব ভালো কাটছিল। সকাল হলে সে চলে যেত, সারা রাত সে আমার সাথে থাকতো, আমার সাথে গল্প করতো, আমার সাথে গুজব করতো, আমার সাথে খেত সে। যদিও তার খাবার এবং আমার খাবার আলাদা ছিল। একদিন রাত্রেবেলা খাবারে বসে এমন হলো যে সে তার খাবার খাচ্ছে ডাইনিং টেবিলের অপর প্রান্তে বসে, এবং আমি আমার খাবার খাচ্ছি। তার খাবারগুলো খুবই অদ্ভুত, আমার দেখে বমি আসার মতো অবস্থা, কিন্তু তার খাবার অতটা খারাপ না আসলে। আমি চলে খেতে পারি, তবে আমি তো খেতে পারবো না। তো আমি খাচ্ছি। তো তারা আবার মিষ্টি খায়, খুব বেশি পরিমাণে মিষ্টি খায়, মিষ্টি খুব বেশি পছন্দ করে জিনেরা। এবং মিষ্টিটা হচ্ছে তাদের ফেভারিট খাবার, বলা যায় প্রত্যেকটা জিনেরই মিষ্টি ফেভারিট খাবার। তো আমি তখন হচ্ছে গিয়ে তাকে বললাম কি যে আমি আজকে খাসির মাংস খাবো, এবং তারা খাসির মাংস, আস্ত একটা খাসি আমাকে জবাই করে রান্না করে দিয়েছে, তো আমি খাসির মাংস খাচ্ছি। তো সে তখন আমার কাছে এসে বসলো, আমার পাশে বসলো, এবং বসে বললো কি যে আজকে তোমার সাথে আমি খাসির মাংস এবং তুমি যেসব খাবার খাও সেসব খাবার খাবো, কি আমাকে দিবে না খাইয়ে? তখন আমি বললাম যে তুমি খেতে পারবা? তখন বললো যে তুমি দিলে সব কিছুই পারবো। এরপর আমি একটু একটু করে মাখিয়ে তার গালে দিচ্ছিলাম। প্রথম সে খেতে পারছিল না, খুবই কষ্ট হচ্ছিল তার খেতে। আমি তখন বললাম কি যে এটা খেও না, তোমার হয়তো কষ্ট হবে বা তোমার খারাপ লাগবে, তুমি এটা খেও না। তখন সে বললো কি যে তুমি আমাকে যদি বিষ খাও তো আমি খেয়ে নিব। এরপর সে অনেক কষ্ট করে এটা খেয়ে নিল এবং খেলো। তার কাছে প্রথম দিন এটা খুব ভালো লাগেনি, এবং প্রায় এরকম করে প্রায় প্রত্যেক দিনই সে আমার সাথে ওই খাবারগুলো খেতে শুরু করলো, যেসব খাবারগুলো হচ্ছে কি আমি খাই, এবং আমার মানুষরা যেসব খাবার খায়। আসলে ওরা তো মানুষের সব খাবার খায় না, আমার দু একটা জিনিস খায়, যেমন এর মধ্যে হচ্ছে হাড় যে জিনিসটা আছে, ওরা এটা খুব বেশি পছন্দ করে। এবং তারপরে আরও বলা যেতে পারে বিভিন্ন ফলমূল আছে, যেসব ফল মানুষরা খায় না কিন্তু ওরা খায়। যেমন লাল ধরনের এক ধরনের ফল আছে, এটাকে বিমিষ ফল বলে। এই বিমিষ ফলটা আমাদের এখানে পাওয়া যায় না, তবে এটা অন্য নামে বলে, কিন্তু ওদের এখানে বিমিষ ফল বলে। তো এগুলো ওরা খায়। মিষ্টি জাতীয় যত খাবার আছে সব ধরনের মিষ্টি এরা পছন্দ, এবং এদের কাছে যে ধরনের মিষ্টির কালেকশন আছে পুরো বিশ্বে হয়তো এত মিষ্টি নাই। তো এই জিনিসগুলো ওরা খায়। আরও কিছু বিষয় আছে যেগুলো ওরা খায়, সেগুলো আমি বলছি না। তো এরকম করে ও আমার খাবারটার অভ্যাস করে ফেলে, এবং আমি প্রত্যেক দিন ওকে খাইয়ে দিতাম। খাওয়ানোর পরে এরকমভাবেই আমাদের সময় কাটতে লাগলো, খুব ভালো সময় কাটতে লাগলো। তো আমরা যেরকম মেলামেশা করি, এই জিনিসটা আবার রাজা মশাই মানে হচ্ছে গিয়ে ওর পরিবারের লোকজন জানতো না। পরিবারের লোকজন যখন জানতে পারে তখন হচ্ছে গিয়ে খুব বেশি রাগ করে ওর উপর, যে একটা মানুষের সাথে তুমি এরকমভাবে থাকছো, আর এ তো তোমার অপরাধী, তুমি তাকে জেল থেকে বের করে এনেছো,
কোন সাহসে বের করে নিয়ে এসেছো, কার কাছে শুনেছো? তখন সে নাকি তার বাবার সাথে অনেক বেশি ঝগড়া করে আমার এখানে চলে আসে এবং এসে বলে কি যে কিছু হয়নি। আমি বললাম যে কি হয়েছে বলো। তখন সে সমস্ত ঘটনা খুলে বলে, আমি বললাম যে তোমার বাবার সাথে কোনোটা করা উচিত হয়নি, এবং সে বলে কি যে উচিত হয়েছে বা অনুচিত হয়েছে সেটা আমি জানি না, এবং তার ভীষণ মন খারাপ ছিল। আমি তাকে গিয়ে জড়িয়ে ধরি। তার শরীর অনেক বেশি নরম, তার পুরো শরীরটা সব কিছু এত বেশি চমৎকার যে তাকে ছেড়ে যে বাঁচা যায়, তাকে ছাড়া যে আমি থাকতে পারবো না কোনোদিন, সেটা আমি কখনো কল্পনা করিনি। তো পরের দিন সন্ধ্যাবেলা যখন আমার ঘুম ভাঙে, সাধারণত সন্ধ্যাবেলায় ঘুম ভাঙতো, যেহেতু দিনের বেলা ঘুমাতাম এবং অভ্যাস হয়ে গিয়েছিল আমার, দিনের বেলা ঘুমাতাম, রাত্রেবেলা জেগে থাকতাম, যেহেতু ওদের কালচারের অভ্যাস এরকম ছিল। এবং ওইখানে আমার প্রায় তখন 9 মাস চলে, এবং 9 মাস যাবত আমি সেখানে আছি। 9 মাসের মধ্যে আমার আসলে বাড়ির কথা তেমনভাবে মনে পড়েনি, এবং 9 মাস ধরে আমি সেখানে এরকমভাবে আছি। তো এর পরবর্তীতে আমার তার সাথে সব কিছুই হয়েছে। আমি তাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতাম, আর সে আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতো। আমরা সবসময় একসাথে থাকতাম, আমরা মাঝে মধ্যে দেখাতাম যে ঘুমাতামও একসাথে, খেতাম একসাথে, ঘুরতাম একসাথে। মানে আমাকে সে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতো। এত পরিমাণ ভালোবাসা হয়তো আমি কারোর কাছ থেকে পেয়েছি কিনা আমি জানি না, প্রচণ্ড পরিমাণ সে আমাকে ভালোবাসতো। আমিও তাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, যে এমন মনে হতো যে তাকে ছাড়া আমি বাঁচবো না, কোনোদিন একদম মরে যাব। তো ম্যাক্সিমাম দিনই সে আমার সাথে ঘুমাতো, আমি তার বুকের উপর শুয়ে ঘুমাতাম। আমার কাছে সব কিছু এত বেশি ভালো লাগতো। আর সাধারণত আমাদের মেয়েদের স্তন কেমন হয়, আমাদের মেয়েদের স্তন দুইটা গোল গোল থাকে উপরে, কিন্তু ওদেরটা একটু ভিন্ন, একটু অন্যরকম। যেমন নিপল থাকে দুইটা মেয়েদের, সাধারণত মানুষের, এবং ওদের দুইটা নিপল থাকে, এবং আমাদের গিয়ে একটা নিপল থাকে। এবং সব মিলিয়ে মানে ওদের বৈশিষ্ট্যটা একটু আলাদা, মানুষের থেকে আলাদা। যেমন ওদের নাভি দুইটা, তারপর ওদের যে যৌনিপথ আছে সেই বিষয়গুলো খুবই আলাদা, অন্যান্য সব কিছু আলাদা, আমাদের স্বাভাবিক মানুষের থেকে একটু আলাদা। তো সব মিলিয়ে আমার ওর সাথে সময় খুবই ভালো কাটছিল। আমি আসলে পরের বর্ণনা দিতে চাইনি, তারপরেও আপনাদের কাছে যেহেতু অনেকেই শুনতে চান, তো সেহেতু আমি বললাম। আমি যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে সে এগুলো বলেছে, কিন্তু আমি বর্ণনা দিতে চাইনি। আরও অনেক বিষয় আছে জানানোর, কিন্তু সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাচ্ছি না। তো এরপরে গিয়ে আমি ঘটনা এবার ফিরে যাই। এরপরে সে গিয়ে তার বুকের উপর আমি শুয়েছিলাম, এবং কিছুক্ষণ পরে তার ডাক পড়ে, বলে কিছু তাকে মেন মহল থেকে ডেকেছে, এবং সে তখন চলে যায়। তখন এর পরবর্তী সে অনেক রাগারাগি করে আসে, সম্ভবত সে আমার সাথেও রাগারাগি করছিল, এবং পরে সে তার নিজের রুমে চলে যায়। এরপরে 2 দিন তার সাথে আমার দেখা হয়নি, এবং তৃতীয় দিন আমি যখন ঘুম থেকে উঠি, তখন আমি আসলে কোনোদিন ভাবতে পারিনি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে, এবং আমি আন্দাজ করেছিলাম কিন্তু কল্পনা করিনি যে এরকম ঘটনা ঘটবে। আমি যখন ঘুম থেকে ওঠার পরে আমি আবিষ্কার করি নিজেকে সেই স্থানে, যেই স্থানে আমাকে আসলে নিয়ে গিয়েছিল, যেই স্থান থেকে, এবং সেই স্থানে আমি শুয়েছিলাম। এবং আমি যখন ঘুম থেকে উঠি তখন ফজরের আজান দিচ্ছিল। ফজরের আজানের একটু পর আমার ঘুম ভেঙে যায় এখানে, কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগতেছিল, শীতকালের সময় ছিল। তখন মানে গত শীতে আমি গিয়েছি এখান থেকে, এবং এই শীতে আমাকে এখানে দিয়ে গিয়েছে। তো আমার শীতকাল ছিল, যেহেতু আমার ঠান্ডা লাগতেছিল, আমি ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি লক্ষ্য করি আমি সেই জায়গায় শুয়ে আছি যে জায়গা থেকে আমাকে এরা তুলে নিয়ে গিয়েছিল। এবং আমি তখন অবাক হয়ে যাই, এবং আমি চিৎকার করে কান্না করতে শুরু করি। কারণ গিয়ে আমার ওই পরিপ্রেমিকা, মানে যার সাথে আমি এতদিন ছিলাম, আমার এত পরিমাণ ভালোবাসতাম, যাকে দেখাছিলাম থাকতে পারবো না বলে ভাবতাম, আমার তার কথা প্রচণ্ড পরিমাণ মনে হতে লাগে, এবং আমি মনে হচ্ছিল যে তার সাথে আমি কখনো আর দেখা করতে পারবো না। কারণ এমনটাই, আমি তো জিন্নগরতে আমি তো যেতে পারবো না, যে আমি গাড়িতে উঠলাম আর জিন্নগরতে চলে গেলাম, এবং তার সাথে আমি দেখা করলাম। তো তার সাথে আমি যখন নিচে নামার পরে আমার এত পরিমাণ খারাপ লাগছিল, এবং চিৎকার চেঁচামেচি করতে লাগলাম। তো তখন ওইখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিলাম, অনেক এলাকার এক মুরব্বী, সে আমাকে দেখে, এবং আমাকে দেখে আমাকে থামানোর চেষ্টা করে, এবং আমি প্রচণ্ড পরিমাণ ছোটাছুটি করছিলাম, অনেক লাফালাফি করছিলাম। তো সে দেখে মনে করে যে আমি একদম পাগল হয়ে গিয়েছি, এবং তখন সে সবাইকে ডেকে নিয়ে আসে, আমার আব্বাজানকে ডেকে নিয়ে আসে। তো আমি প্রচণ্ড পরিমাণ ছোটাছুটি করছিলাম এবং লাফালাফি করছিলাম, এবং কোনো একটা ভাষায় আমি কথা বলছিলাম, যে ভাষাটা এরা আসলে জানে না, এবং সেই ভাষাটা কি ভাষা আমি আসলে বাংলা ভাষা ভুলতে বসে গিয়েছিলাম, এরকম একটা অবস্থা। কারণ আমি শিখে গিয়েছিলাম অনেকটা ওই জিন্নগরীর ভাষা।
এরপরে আমার আব্বা আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমাকে হলে নিয়ে যাওয়ার পরে আমাকে অনেক দোয়া দরুদ পড়ে, তারপর অনেক জোর করে আমার বিছানার সাথে বেঁধে রাখে। আমি অনেক ছোটাছুটি করছিলাম যেহেতু। পরবর্তীতে আমার আব্বা এক বড় হুজুরকে ডেকে নিয়ে আসে। বড় হুজুর আসলে এসে যখন আমার জ্ঞান ফিরে আমি আবার চিৎকার চেঁচামেচি করছিলাম। আমি বাংলা ভাষায় কথা বলছিলাম না, আমি ওই জিনেদের ভাষায় কথা বলছিলাম। এরপরে তখন বড় হুজুর বলে কি যে আপনার ছেলেকে হচ্ছে গিয়ে জিনে ধরেছে। তখন আব্বা বলে কি যে জিনে ধরেছে মানে ও তো আসলেই এই আজকে এসে ওইরকম লাফালাফি করছে। এতদিন কোথায় ছিল আমরা জানি না, এতদিন কি করতেছিল তাও জানি না, আমি জিনে ধরবে কিভাবে। এরপর সেই বড় হুজুর বললো কি যে তাহলে আপনার ছেলে কতদিন গায়েব ছিল? সে বললো কি যে আমার ছেলে প্রায় বছর খানিকের উপরে গায়েব ছিল এবং বছর খানিক আমাদের এখানে আসে নাই, আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও পাই নাই। তখন সেই হুজুরটা বললো কি যে তাহলে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আপনার ছেলে এতদিন জিনেদের দেশে ছিল এবং সেখানে ছিল, আপনার ছেলে সেইখান থেকে তাকে দিয়ে গিয়েছে এবং নিশ্চয়ই সেখানে কোনো ঘটনা ঘটেছে যার কারণে আপনার ছেলে এরকম মানসিক বিকারগ্রস্ত হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। তখন আমার আব্বা হামা করে কান্না করতে শুরু করে যে কি এতদিন জিনের দেশে ছিল, জিন্নাগরতে ছিল এবং সেখানে এতদিন থেকেছে, কি হয়েছে? এই বিষয়টা আসলে ভাবনার বাইরে ছিল এবং সব মিলিয়ে আমার আব্বা খুব বেশি আমার জন্য কষ্ট পেত। এবং এর 4-5 দিন পরে আমি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করি। তবে আমার ভীষণ কষ্ট হতো আমাদের পরিপ্রেমিকার জন্য, যার সাথে আমি এতদিন থেকেছি, এতদিন যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমি ভেবেছিলাম আমি কোনোদিন বাড়িতে আসবো না, কোনোদিন ফিরে আসবো না, কিন্তু এটা হচ্ছে গিয়ে সম্ভবত ওই জিনের বাদশার কাজ যে কিনা এই বিষয়টা করেছে। জিনের বাচ্চাটা সম্ভবত আমাকে এখানে দিয়ে গিয়েছে এবং তার মেয়ের সাথে আমি থাকি সেটা হয়তো তারা চায় না। এর পরবর্তীতে আমার সুস্থ হতে অনেক দিন সময় লেগে যায় এবং আমি সর্বপ্রথম হচ্ছে গিয়ে জিনেদের ভাষায় কথা বলতাম, জিনেরা যেসব কথা বলতো। পরবর্তীতে আস্তে আস্তে আমি সেই বিষয়গুলো ভুলে যাই। আসলে আমার ব্রেন স্টাক হয়েছিল, আমার আসলে বুঝতাম না আমি তখন মানে পুরোপুরি আমি হ্যালোসিনেটের মধ্যে ছিলাম। যতদিন আমি জিন্নাগরতে ছিলাম ওই পরিটার সাথে ছিলাম, হ্যালোসিনেট অবস্থায় ছিলাম এবং সব মিলিয়ে আমি আবার বাংলা ভাষায় কথা বলতে শুরু করি। আমার সেসব ভাষা এখনও খুব একটা মনে নেই, কারণ আমি তখন ঘোরের মধ্যে সেসব ভাষায় কথা বলতাম এবং তখন আব্বা আম্মা আস্তে আস্তে আমাকে সুস্থ করে তোলে, আস্তে আস্তে আমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু আমার প্রথম কয়েক মাস আমার খুব কষ্ট হয়েছে তাকে ছাড়া থাকতে। তাকে আমার আসলে না দেখে আমি থাকতে পারতাম না, তার জন্য খুব বেশি কষ্ট হতো, আমার খুব বেশি খারাপ লাগতো, আমার কাছে খুব খারাপ লাগতো, খুব কষ্ট হতো, আমি বলে বোঝাতে পারবো না। তো এই ঘটনার প্রায় 3 বছর পরে, 3.5 বছর পরে হঠাৎ করেই একদিন আমি লক্ষ্য করলাম আমার ঘরের যে আম গাছটা আছে, আমার হাফেজি শেষ হয়েছিল না, তো আমি তখন হাফেজি শেষ করছি। হাফেজি শেষ করে আমি আর পড়াশোনা করি নাই। আসলে আমার পড়াশোনা করার মন মানসিকতাও ছিল না। আব্বা তখন আমাকে আসলে পড়াশোনা করার জন্য অনেক জোর জবরদস্তি করেছে, কিন্তু আমি পড়াশোনা করিনি আর। তো এরপরে আমি হঠাৎ করেই একদিন সন্ধ্যাবেলা আমি আমার ঘরের মধ্যে বসে আছি। বেশি দিন আগের ঘটনা না, এই 2017-18 সালের ঘটনা। আমি আমার ঘরে বসে আছি। তো ঘরে বসে থাকার পরে আমার আব্বা আম্মা ওই রুমে ছিল এবং আমি আমার ঘরে বসে থাকার পরে আমি দেখি কি যে আম গাছের গোড়ায়, একদম আম গাছের সেই মগডালে, যে মগডালে হচ্ছে গিয়ে আমি প্রথমবার দুটো বিড়ালকে দেখেছিলাম, আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। সেই বিড়াল দুটো যেখানে বসেছিল ঠিক সেম জায়গায় একটা পাখির মতো একটা বিড়াল বসে আছে। তার ফেসটা হচ্ছে গিয়ে বিড়ালের মতো এবং তার শরীরটা হচ্ছে গিয়ে পাখির মতো। আমি তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যাই এবং জোরে চিৎকার দিয়ে উঠি। আব্বা তখন ওইখান থেকে ওই রুম থেকে আসে, বলে কি যে কি হয়েছে? আমি বলি কি যে আব্বা ওইখানে এরকম একটা জিনিস দেখছি। তখন আব্বা বলে কিছু তোর এটা ভুল, এরকম হয় না কিছু বলে, তো ফালতু চলে। এরপর আব্বা আমার চলে যায় এবং মধ্যরাতে আমি খেয়াল করি যে আমার ঘরের ভেতরে কেউ একজন হাঁটাচলা করছে। আমার ঘুম ভেঙে যায় এবং আমি ঘুম থেকে উঠে যে জিনিসটা দেখতে পাই, আসলে সেটা বিশ্বাস করার মতো কিছু ছিল না। আমি ঘুম থেকে উঠে দেখি সেই যে পরিটার সাথে আমার সম্পর্ক ছিল, সে আমার রুমের মধ্যে এসে হাঁটাহাঁটি করছে এবং তার সাথে একটা সন্তান, একটা ছোট্ট মেয়ে, ফুটফুটে একটা মেয়ে সন্তান তার হাত ধরে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। আমি তো দেখে একদম খুবই অবাক হয়ে গেলাম এবং আমি তাকে দেখে আমার সেই পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেল। যদিও অনেকটা তাকে ভুলে গিয়েছিলাম, আমি তাকে দেখে জড়িয়ে ধরে হামা করে কান্না করতে শুরু করলাম এবং আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলাম এবং বললাম কি যে আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকবো না, আমাকে তুমি নিয়ে চলো। সে বলল কি যে আমি তোমাকে নিয়ে যাবো, অবশ্যই নিয়ে যাবো, এটা হচ্ছে তোমার মেয়ে, তোমার সাথে দেখা করতে নিয়ে আসলাম। এতদিন আসলে আমি সুযোগ করে উঠতে পারিনি তোমার সাথে দেখা করতে আসার জন্য। আব্বা আমাকে
এই মেয়েটার বিষয় জানতো না, যার ফলে আমি একে জন্ম দিতে পেরেছি, আমি তোমার মেয়েকে তোমার কাছে নিয়ে এসেছি, দেখো তোমার মেয়ে কত সুন্দর হয়েছে। তো আমি তাকে জড়িয়ে ধরে অনেক বেশি চুমু খেতে লাগলাম, অনেক বেশি আদর করতে লাগলাম আমার মেয়েটাকে। অনেক বেশি সুন্দর হয়েছে, মানে এত বেশি সুন্দর মেয়ে মানুষ বা এত সুন্দর কিউট বাচ্চা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। তো সব মিলিয়ে আমার খুব ভালো লাগতে শুরু করলো এবং আমি তাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম, আমার স্ত্রীকে চুমু খেতে লাগলাম। পরি যে স্ত্রী, আসলে সেই স্ত্রী না, তো আমি তাকে বিয়ে তো করিনি, কিন্তু সে আমার প্রেমিকা আর কি। তো আমি দেখে সবকিছু আমার খুব বেশি অনেক বেশি ভালো লাগছিল এবং আমি খুশিতে চিৎকার দিয়ে উঠলাম, হাসাহাসি করছিলাম অনেক জোরে। তখন আব্বা ওই রুম থেকে আসলো এবং বললো কিছু তোর কী হয়েছে। এবং আমি তখন আব্বাকে পেছন দিকে তাকিয়ে বললাম কি যে আব্বাই দেখো আমার মেয়ে। এটা বলার পরে আব্বা বললো কিছু কই, কোথাও তো কেউ নেই। আমি তখন অনেক বেশি চিৎকার করতে লাগলাম এবং আমি ওদেরকে মাঝে মধ্যে এরকমভাবে দেখতাম, কিন্তু আমার পরিবারের লোকজন দেখে বলতো কি যে আমি নাকি পাগল হয়ে গিয়েছি, আমার নাকি মাথা খারাপ হয়ে গিয়েছে। আমি অনেক ডাক্তার দেখানো হয়েছে, কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কেউ কোনো চিকিৎসা করতে পারেনি। এরপরে হঠাৎ করেই একদিন আমি আমার স্ত্রী এবং সন্তানের সাথে আমার ঘরের ভিতর বসেছিলাম এবং ওরা বললো কি যে ওরা নাকি আমাকে নিয়ে যাবে কিছুদিনের মধ্যেই, আমাকে এখানে রাখবে না। ওরা আব্বাকে মানিয়ে, মানে হচ্ছে গিয়ে আব্বাকে বিষয়টা বলে তারপর আমাকে এখান থেকে নিয়ে যাবে এবং তারপর আমি ওদের সাথে চলে যাবো। আমি ভীষণ খুশি ছিলাম, ভীষণ আনন্দিত ছিলাম এবং অনেক আনন্দিত ছিলাম। এবং এই বিষয়টা আমার আব্বা আবার দেখে ফেলে। আব্বা এতদিন বিশ্বাস করেনি যে আমি কার সাথে কথা বলি, আর যেহেতু ওরা কথা বললে হচ্ছে গিয়ে মানুষকে দেখা দিত না, শুধুমাত্র আমিই দেখতে পেতাম। এরকমভাবেই সময় আমার হচ্ছে গিয়ে ওদের সাথে কাটছিল। আমি বেশ কিছুদিন সুস্থ ছিলাম এবং ভালো ছিলাম, কিন্তু পরবর্তীতে আব্বা যখন দেখলাম আমি আবার অসুস্থ হয়ে যাচ্ছি, আবার সেই আগে যে ভাষায় আমি কথা বলতাম সেই ভাষায় আমি ঘরেও কথা বলছি, তো আব্বার খানিকটা সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পরে সেই বড় হুজুরকে ডেকে নিয়ে আসে। বড় হুজুরকে ডেকে নিয়ে আসার পরে সে হচ্ছে গিয়ে যখন দেখতে পায় যে আমার অবস্থা আবার সে আগের মতো হয়ে যাচ্ছে এবং এই পরীটা আমাকে এবার সাথে করে তুলে নিয়ে যাবে এরকম একটা পরিকল্পনা করছে এবং আর কোনোদিন ফেরত দিয়ে যাবে না। আব্বা আমাকে খুব বেশি ভালোবাসতো, পছন্দ করতো। সে তো আব্বা বললো কি যে ওকে এখান থেকে যদি বাঁচাইতে হয় তাহলে একমাত্র উপায় হচ্ছে কি ওকে বিয়ে দেওয়া। বিয়ে যদি দিয়ে দেন তাহলে ওই পরিটার কখনোই এখানে আসবে না, আর ওকে যদি একবার বিয়ে দিয়ে দেন তাহলে ওরা আর কখনো ফিরে আসবে না এবং ওরা জন্মান্তরে চলে যাবে। এবং তখন হুজুরটা আব্বাকে এটাও বললো যে ওই পরিটার সাথে আপনার ছেলের একটা সন্তানও আছে, মেয়ে সন্তান আছে। এটা শোনার পরে আব্বাকে যখন প্রথমবার বলছিলাম আব্বা জিনিসটা বিশ্বাস করেনি, কিন্তু পরবর্তীতে হুজুরের কথা শুনে বিশ্বাস করে। এবং আসলে আমি কেমন ছিলাম, সুস্থ ছিলাম নাকি অসুস্থ ছিলাম সেটা আমি জানি না। এই ঘটনার পরে তারা আমাকে নিয়ে যেতে চায় এবং আমিও তাদের সাথে যেতে চাই, কিন্তু হুজুরটা যেটা করে আমাকে হচ্ছে গিয়ে আব্বা এবং আমাকে জোর জবরদস্তি করে আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে গিয়ে ওই রাতের মধ্যেই হুজুর যখন বললো কি যে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিতে হবে, নাহলে যে কোনো সময় আপনার ছেলেকে নিয়ে যাবে। তো ওই রাতের মধ্যেই আমার খালাতো বোনের সাথে আমার যদিও আগেই থেকেই তারা পছন্দ করতো আমার খালাতো বোনকে আমার সাথে বিয়ে দিবে এরকম একটা ভাবনা ভাবতো। তো যেহেতু মেয়ে খুঁজে পাওয়া অনেক কষ্টকর বা দুষ্কর, আমার খালাতো বোনটা ততটা অসুন্দরী ছিল না বা তার পরিবেশ বা পরিবার অতটা সুন্দর ছিল না, বিয়ে দেওয়ার মতোই মেয়ে ছিল। তো তারপর তারা আমাকে বিয়ে দিয়ে দেয় তার সাথে। এবং ও হচ্ছে গিয়ে মাদ্রাসায় পড়াশোনা করতো, তখন ওর মনে হয় 16 বা 17 পারা চলছিল। তখন ওর সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমি আসলে বিয়ে করতে চাইনি, জোর জবরদস্তি করে আমাকে বিয়ে দিয়ে দেয়। এবং বিয়ে দিয়ে দেওয়ার পরে আমাকে যখন বাসর ঘরে ঢোকানো হয় তখন ওই জানালাটা খোলা ছিল এবং জানালা থেকে আমি আমার মেয়ে এবং আমার স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এবং তারা জাস্ট খালি অঝরে কান্না করে যাচ্ছিল আমাকে দেখে, দুজনেই কান্না করতেছিল এবং আমাকে বলতেছিল এটা তুমি কি করলা, এটা তুমি কি করলা, তোমার কাছে আসার শেষ রাস্তাটুকু তুমি বন্ধ করে দিলা, তুমি থাকো, ভালো থাকো, এরপরে আর হয়তো তোমার সাথে কোনোদিন দেখা হবে না। এরপর সে আমার মেয়েকে নিয়ে ওই দিন রাত্রেবেলা ওরকম কিছু কথা বলে চলে যায় এবং আমার খালাতো বোন রুমা আমাকে দেখিয়ে বলে যে কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার। আসলে সে তো তাদেরকে দেখতেও পাচ্ছে না, কথাও শুনতে পাচ্ছে না তাদের। তো আমি জোরে চিৎকার করে কান্না করতে শুরু করি, অনেক জোরে চিৎকার করে কান্না করতে শুরু করি এবং জানালার গ্রিল ধরে বলে কি যেও না, যেও না, যেও না, আমি তোমাদের সাথে যেতে চাই, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। পরবর্তী সবাই ছুটে আসে, বাড়ির সব লোকজন ছুটে আসে, আব্বা আম্মা, সে বড় হুজুর ওই দিন আমাদের বাড়িতে ছিল, সবাই ছুটে আসে এবং বলে কি যে ওই পরীটাকে নিশ্চয়ই দেখতে পেয়েছে এবং পরীটা আমার নিশ্চয়ই ওকে ছেড়ে চলে গিয়েছে, আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, আরও কোনোদিন ফিরে আসবে না। তো
এই ঘটনাটা পরে আমার আসলে ওই দিন সারা রাত অজ্ঞান ছিলাম, আমার জ্ঞান ছিল না। পরবর্তীতে আস্তে আস্তে একটু একটু করে স্বাভাবিকতা শুরু করে, আমি আসলে মেনে নিতে পারিনি সব কিছু। পরবর্তীতে আরও বেশ কিছুদিন সময় লাগে, 2022-এর শেষ নাগাদ পর্যন্ত, প্যান্ডামিকের সময়, করোনার সময় পর্যন্ত আমার এই বিষয়গুলো খুব বেশি মনে পড়তো। যাই হোক, এখনও খুব বেশি মনে পড়ে এবং 2023 সালে এসে এই সময়টাতে আমার মাঝে মধ্যে খুব বেশি মনে পড়ে তাদের কথা, খুব বেশি কষ্ট হয়। যদিও বিষয়টা ঘরের মধ্যে হয়েছে নাকি অন্য কোনোভাবে হয়েছে আমি জানি না, তবে খুবই কষ্ট লাগে আমার কাছে বিষয়টা ভেবে। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তবে এটা আমার জীবনের সত্য একটা ঘটনা আমার জীবনে ঘটে গিয়েছে এবং এই ঘটনা আজীবন আমার জন্য সাক্ষী হয়ে থাকবে এবং আমার ওই মেয়েটার জন্য খুব বেশি খারাপ লাগে। অন্তত পক্ষে পরীটা, আমার যে পরী স্ত্রী ছিল বা প্রেমিকা ছিল, সে আসুক বা না আসুক, সে যাই করুক না কেন, অন্তত পক্ষে আমার মেয়েটাকে সে আমার কাছে দিয়ে যেতে পারতো বা বলতে পারতো যে এটা তুমি রাখো, তুমি এটা লালন পালন করো। আমার মেয়ের জন্য খুবই বেশি খারাপ লাগে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ওই মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের সংসার সব কিছুর জন্য দোয়া করবেন এবং অবশ্যই দোয়া করবেন যে আমার এই মেয়েটাকে যেন আমি দেখতে পাই এবং সে যেন আমার কাছে আবার ফিরে আসে, আমাদের কাছে আবার ফিরে আসে। প্রিয় দর্শক, আপনাদের কাছে ঘটনাটি কেমন লাগলো আমি জানি না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার কি মনে হয় যে পরিটার সাথে যদি সে চলে যেত তাহলে ভালো হতো, নাকি সে এখন তার বাবা মার সাথে আছে, মানুষের সাথে বিয়ে হয়েছে, সেটা হলে ভালো হতো? আর তার মেয়ে কি কখনো আসবে ফিরে? আপনাদের কি মনে হয়? বড় হলে হয়তো আসতেও পারে, আমার এটা মনে হয়।